শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আসাদ খানের একমাত্র ছেলে জারিফ খান। ওর সবকিছুর প্রতি নেশা থাকলেও ওর বড় নেশা হলো মেয়েদের দেহ। এক রাতের জন্য লাখ লাখ টাকা দিয়ে নামি দামি মেয়েদের হায়ার করে। আবার মাঝে মাঝে কাউকে পছন্দ হলে তাকে যেভাবে হোক পটিয়ে বিছানায় নিয়ে আসে। ঠিক যেমন আজকে নওরিন নামে একটা মেয়েকে নিয়ে যাবে। এ যাবৎ কত মেয়ের দেহ ও ভোগ করেছে তার কোনো হিসেব নেই। তবে জোর করে কাউকেও আজ অবধি ভোগ করেনি। যারা নিজের ইচ্ছায় ওর কাছে এসেছে তাদের একজনকেও ও ছাড়েনি। জারিফ ওর নিজের আলাদা বাড়িতে থাকে, ওর মা নেই। বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলের গতিবিধির কোনো খেয়াল তার নেই। অধিকাংশ সময়ই সে দেশের বাইরে থাকে। জারিফ শাওয়ার নিয়ে বের হয়ে তোয়ালে দিয়ে গা মুছে ব্ল্যাক জিন্স আর ব্লু টি শার্ট পরে নিল। হাতে রোলেক্সের সবচেয়ে দামি ঘড়ি, কানে এয়ারপড লাগিয়ে বিএমডব্লিউ গাড়ির চাবিটা নিয়ে গায়ে পারফিউম মেখে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে পড়ে ক্লাব কুলাবার উদ্দেশ্যে। সেখানে নওরিন ওর অপেক্ষা করছে। জারিফের এই লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়িটা সবাই চেনে। পুরো দেশে একমাত্র ওর কাছেই এই মডেলের গাড়িটা আছে, কারণ ও কখনো এমন গাড়ি ইউজ করে না যেটা অন্য কারো কাছে আছে বা কেউ কিনতে পারবে। লাউড হোলারে পুরো রোড দাপিয়ে ক্লাব কুলাবায় গিয়ে পৌঁছায় জারিফ। গাড়ি থেকে নামতেই বডিগার্ডরা এসে জারিফকে ভিতরে নিয়ে আসে। ভিতরে ঢুকতেই নওরিন এসে জারিফকে জড়িয়ে ধরে একটা হাঁক দেয়। জারিফ হাসি দিয়ে নওরিনকে নিয়ে বাড়ির দিকে যায়। অনেক মেয়েরা জারিফের দিকে তাকিয়ে আছে। শহরের কোটিপতি বাবার ছেলে মেয়েরা এই ক্লাব কুলাবাতে আসে। এই ক্লাবের মেম্বার হতে হলে প্রতি মাসে 1 লক্ষ টাকা জমা দিতে হয়। সেখানে জারিফ একা দেয় 2 লক্ষ টাকা, যার জন্য জারিফ হলো তাদের গোল্ডেন কাস্টমার। বারটেন্ডার জারিফের জন্য স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে এগিয়ে দেয়। জারিফ এক সিপ খেয়ে ওর পকেট থেকে ভ্যাপটা বের করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নওরিনের দিকে ছোঁড়ে। এরপর সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে টি শার্টে ঝুলিয়ে নওরিনের দিকে তাকায়। নওরিন বলে, তোমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে বেবি। জারিফ নওরিনের গালে হাত দিয়ে বলে, তাই নাকি? থ্যাঙ্কস। ওয়েলকাম। বুঝলে, তোমাকে যেদিন পার্টিতে দেখি সেদিন থেকে তোমাকে পাওয়ার জন্য লেগে পড়ি। এত সহজে তুমি রাজি হবে এটা আমি ভাবিনি। আরে, তোমাকে পাওয়ার জন্য হাজার হাজার মেয়ে পাগল। আমি তো অনেক লাকি। বেবি, তুমি শুধু আজকের রাতটাই আমাকে পাবে, এরপর কিন্তু আমাদের মাঝে আর কথা হবে না। এত সস্তা ভাবো আমাকে? এত মজা দিব তোমাকে যে শুধু আমাকেই চাইবে, আর কারোর কথা ভাববেই না। জারিফ আরো এক সিপ নিয়ে উচ্চ হাসি দিয়ে বলে, বাবা, ওভার কনফিডেন্স। বাই দ্য ওয়ে, এই কথাটা কেন জানি সবাই আমাকে বলে। দেখা যাক তুমি আজ কেমন পারফর্ম করো। তাহলে দেরি কেন, চলো। দাঁড়াও দাঁড়াও, আগে একটু এনজয় করি, নাহলে তো তোমার 12টা বাজবে। এরপর গানের তালে তালে জারিফ নওরিনকে নিয়ে অনেকক্ষণ নাচানাচি আর ড্রিঙ্ক করে উপরে চলে যায় ওর স্পেশাল রুমে, আর দরজার বাইরে ঝুলিয়ে দেয় ডোন্ট ডিস্টার্ব। পরদিন সকালে নওরিন জারিফের বুকের উপর পড়ে আছে। দুজনেই জেগে আছে। নওরিন জারিফের বুকে নখ দিয়ে আস্তে আস্তে দাগ কাটতে কাটতে বলে, কি মন ভরে গেল? আর নিশ্চয় আমাকে চাই না? না, সত্যি বলতে মন ভুলো না, আরো চাই তোমাকে। জানতাম, আমার জীবনের প্রথম পুরুষ তুমি। কিভাবে আমাকে এক রাতেই ভুলবে? আরো কত রাত যে এইভাবে কেটে যাবে দেখো। তাই নাকি? তাহলে তো ভালোই, অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। অন্য মেয়ের কাছে আর যেতে হবে না, আমাকে রেখে দিও। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই আমি থাকবো। আগুনে হাত দিচ্ছ নওরিন, আমি আগুন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এখন উঠি, চলো নাস্তা করবো। নওরিনকে সাধারণ কোনো মেয়ে মনে হলেও ও সাধারণ কোনো মেয়ে না, ধনী বাবার একমাত্র মেয়ে। আজ থেকে 10 দিন আগে ক্লাব কুলাবাতেই জারিফের সাথে ওর দেখা হয়। জারিফের চোখ যেমন ওর প্রতি আটকে যায়, তেমনি নওরিনের চোখও জারিফের উপর আটকে যায়। এরপর ওরা ধীরে ধীরে অনেক মেলামেশা করতে থাকে। দুজন ফ্রি হয়, আর গতকাল জারিফের ইচ্ছাটা পূরণ হয়। নওরিন বেশ সুন্দরী আর কুমারী হওয়ায় ও ভেবেছিল জারিফকে ওর সৌন্দর্য দিয়ে আটকে রাখবে,
কিন্তু জারিফের কথা শুনে মনে হচ্ছে হয়তো তা পারবে না। ওর একটু খারাপ লাগলেও এটা ওর কাছে নর্মাল। নওরিন মনে করে জীবনে ফ্যান্টাসি না থাকলে জীবনটা এনজয় করবে কি করে, তাও যদি জারিফ খানের মতো কেউ হয়। এরপর ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে নওরিনকে বাসায় দিয়ে জারিফ ওর বাসাতে এসে ঘুম দেয়। হঠাৎই জারিফের ঘুমন্ত মুখের ওপর কে যেন এক জগ পানি ঢেলে দেয়। জারিফ প্রচন্ড রেগে বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে তাক করে তাকিয়ে দেখে সিয়াম। শালা তুই! ভাইরে ভাই, তুই আমাকে গুলি করবি শেষমেশ? এই বন্ধুত্ব? সত্যি করতাম যদি তোর জায়গায় অন্য কেউ হইতো। গায়ে পানি ঢালছিস কেন? বেটা, সে কখন থেকে ডেকেই চলেছি, তোর কোনো খবর নাই, তাই পানি ঢালতে বাধ্য হলাম। ও, জিনিস খেয়ে ঘুম দিছিলাম। বাম্মা, এটা দেখ, নতুন জিনিস, একবার খেলে সেই পিনিক। নে নে, তুইও নে। না রে দোস্ত, সরি। সঞ্জিদা না করেছে, ওকে প্রমিস করেছি, আর একবার ড্রাগস নিলে ওকে হারাবো। আরে বেটা, ওই জানবে নাকি? নে নে। না দোস্ত, ও ঘন্টায় ঘন্টায় আমাকে কল দেয়, আর ওকে ভালোবাসি অনেক। সো চিটিং করতে চাই না, আগে যা করছি করছি। জারিফ বেড ছেড়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বলে, এজন্য এইসব প্রেম ভালোবাসা করি না। সারা লাইফটা এনজয় করবি তা না, একজনকে নিয়ে বসে আসিস, আর একজনের চেয়ে 10 জনে অনেক স্বাদ, অনেক মজা, তা তো জানিসই। না দোস্ত, আমি এখন পর্যন্ত সঞ্জিদাকে ছুঁয়েও দেখিনি, একদম বিয়ের পর সব। আর না, একটা অন্ধকার জীবনে ছিলাম, এখন ভালো আছি। জারিফ পুরো হতভম্ব, আশ্চর্যের শেষ সীমানায়। ও অবাক হয়ে বলে, ভাই, তুই কি আমার বেস্ট ফ্রেন্ড সিয়াম, নাকি অন্য কেউ? কি বলছিস, মানে কি? ব্রো, দিস ইজ রিয়েল লাভ। যখন কাউকে সত্যি ভালোবাসবি তখন বুঝবি, শুধু একজনকেই ভালো লাগবে আর কাউকে না। ফাক ইউর লাভ ব্রো। নওরিন আমার জন্য ওয়েট করছে। ব্রো, মেয়েটা সেই, তুই চাইলে আসতে পারিস, শেয়ার করতে সমস্যা নেই আমার। ভাই বাদ দে না প্লিজ এগুলা, আর কত, একটু ভয় কর, উপরে একজন আছে। তুই যা তো, মুডটা নষ্ট করিস না। আর আসছিলি কেন সেটা বল। সারাদিন তো মেয়ে আর ড্রাগস নিয়ে থাকিস, দেখা দেখা সাক্ষাৎ তো সব বন্ধু, তাই দেখা করতে আসলাম। আর তুই? জারিফ হাসি দিয়ে সিয়ামকে একটা হাগ দিয়ে বলে, ব্রো, ডোন্ট মাইন্ড, আমার এসব ভালো কথা, ভালো কাজ ভালো লাগে না। সো আর বলিস না, তুই তোর মতো থাক, আমি আমার মতো, ওকে? দেখিস, জ্বর আসবে একদিন, প্রকৃতিতে না, তোর জীবনে তোর সব খারাপ অভ্যাস উড়িয়ে দিবে সেই জ্বর। জারিফ উচ্চ স্বরে হেসে ওঠে আর বলে, ভাই আর হাসাস না, এটা বাস্তব জীবন, সিনেমা না। আমি অলওয়েজ এভাবেই চলবো, আমার একজনে মন ভরে না। যাই, সবার নিব, তুই থাকলে থাক, আমি আসি। আমিও যাচ্ছি, ভালো থাক। আর বলে, জারিফের মতো এরকম একটা জীবন একসময় সিয়ামও পার করত, কিন্তু হঠাৎ একদিন সঞ্জিদা এসে ওর অগোছালো জীবনটাকে গুছিয়ে দেয়। সঞ্জিদা সিয়ামের সবকিছুই জানতো। সিয়ামের অনেক রিকোয়েস্টের পরে সঞ্জিদা সিয়ামকে মেনে নেয়। সিয়াম এখন সঞ্জিদাকে ছাড়া কাউকে চেনে না এবং চিনতেও চায় না। ও চায় জারিফের জীবনে এমন একটা ঝড় আসুক। ও জানে না সেই ঝড়টা কবে আসবে। রাত 11টা। জারিফ গাড়ি চালিয়ে ক্লাব কুলাবার দিকে যাচ্ছে। সামনে 2টো মোড় পরেই ক্লাব কুলাবা। রেস্ট্রিক্টেড এলাকা হওয়ায় আশেপাশে তেমন কেউ নেই। জারিফ আনমনে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা মেয়ে এসে জারিফের গাড়ির সামনে পড়ে। জারিফ মুহূর্তেই ব্রেক কষে, আর একটু হলেই মেয়েটা চাকার নিচে পড়ত। জারিফের মেজাজ অসম্ভবভাবে খারাপ হয়ে যায়। রাগে কপালের রগ দুটো খাড়া হয়ে যায়। দ্রুত গাড়ি থেকে বের হতেই মেয়েটা জারিফের কাছে এক প্রকার লুকায়। ল্যাম্পপোস্টের আলোতে জারিফ মেয়েটার ভীতু ফেসের দিকে তাকায়। মেয়েটা জারিফের দিকে তাকিয়ে ভীতু গলায় কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার সাথে খারাপ কাজ করতে যাচ্ছে, প্লিজ আমার হেল্প করুন। জারিফ মেয়েটার দিক থেকে নজর সরিয়ে রাগীভাবে তাকিয়ে দেখে 5টা ছেলে ওদের দিকে এগিয়ে আসছে। জারিফ ফুল চিল মোডে পেছন থেকে ওর পার্সোনাল পিস্তলটা বের করে 2টো ফাঁকা গুলি করে আকাশের দিকে। ব্যাস, রাস্তা পরিষ্কার। জানোয়ারগুলো সব দৌড়ে পালায়।
জারিফ আবারও মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। এবারে জারিফের বুকের সাথেই মেয়েটা লেগেছিল। ও এবারে মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে। জারিফ মুচকি হাসি দিয়ে মেয়েটাকে দেখছে। ওর লাইফে ও বহু মেয়েকে দেখেছে, শুধুমাত্র দেখেছে বললে ভুল হবে, তাদের শরীরের স্বাদও নিয়েছে, কিন্তু এই মেয়ের মতো কাউকেও দেখেনি। মেয়েটা আস্তে করে ওর চোখ খুলে জারিফের দিকে তাকায়। লাবণ্যময় দুধে আলতা রঙের মুখখানায় আছে বড় বড় পাপড়ির আড়ালে ভাসানো মুক্তার মতো নয়ন জোড়া, সুন্দর একটা নাক, অসম্ভব মিষ্টি গোলাপি ঠোঁটটার কোনায় আছে একটা ছোট্ট কালো তিল, যেটা জারিফকে খুব বেশি টানছে। জারিফের মনে চাইছে আজ নওরিনের বদলে ওকেই ভোগ করবে। দেহের গড়নও একদম মন মাতানো। জারিফের অসম্ভব নেশা ধরেছে। এই নেশা এই অপরিচিত মেয়েকে ভোগ না করা পর্যন্ত শেষ হবে না। জারিফের মাথায় এখন এই অপরিচিত মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটা আস্তে আস্তে করে অন্যদিকে তাকিয়ে দেখে কেউ নেই। জারিফের মতো হ্যান্ডসাম একটা ছেলে ওর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। মেয়েটা মুহূর্তেই দূরে সরে দাঁড়ায় আর বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, তাও অসংখ্য ধন্যবাদ। আপনি আজ একটা মেয়ের জীবন বাঁচিয়েছেন, ধন্যবাদ আপনাকে। জারিফের ঘোর কাটে মেয়েটার মধুর কণ্ঠে, তবে ভোগ করার নেশাটা না। ও কিঞ্চিত হাসি দিয়ে বলে, আরে এটা তো আমার দায়িত্ব, থ্যাঙ্কস দিতে হবে না? না না, থ্যাঙ্কসটা আপনার প্রাপ্য। সত্যি আপনি খুব ভালো। আচ্ছা আমি আসি এখন, ভালো থাকবেন। কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। অনেক রাত হয়েছে, এমন আছে সামনে ওরা আবার থাকতে পারে। মেয়েটা ওদিকে তাকিয়ে ভয় পায়, অসহায় ভাবে বলে, আপনার কোনো সমস্যা হবে না? বোধহয় কোথাও যাচ্ছিলেন। মোটেও সমস্যা হবে না, আসুন না। অনেক উপকার করলেন আপনি। আচ্ছা চলুন। জারিফ হাসি দিয়ে ওর পাশের সিটের দরজাটা খুলে দিয়ে মেয়েটিকে বসিয়ে ও অন্য পাশে ওর সিটে গিয়ে বসে আর বলে, তা আপনার বাসা কোথায়? 7 নম্বরে। ওকে চলুন। জারিফ গাড়ি চালাচ্ছে আর চোখে মেয়েটাকে বারবার দেখছে। এই মেয়েকে ওর চাই চাই, যেভাবে হোক চাই। জারিফের মাথায় অনেক কিছু চলছে। ও মেয়েটার সম্পর্কে জানার জন্য বলে, আপনার নামটা জানতে পারি যদি কিছু মনে না করেন? মেয়েটা জারিফের দিকে তাকায়। বেশ হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে, প্রথম দেখায় ভালো লাগার মতো একজন। স্টাইলিশ সিল্কি কালো চুল, ঘন কালো চাপদাড়ি, ফর্সা মুখ, লম্বা সুঠাম দেহ আর বেশ মার্জিত স্বভাব। মেয়েটা এসব দেখে আশ্বস্ত হয় যে ছেলেটা ভালো। জারিফের উত্তরে মেয়েটা বলে, জি জানতে পারেন, আমি নাদিয়া আসলাম। আপনি? আমি জারিফ খান, নাম তো শুনেছেন হয়তো। জি, আর আপনাকে দেখেছি মনে হচ্ছে। রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, দেখবেন আবার। ও, আপনি অনেক ধনী। এভাবে বললেন যে ধনীদের পছন্দ করে না? সত্যি বলতে না, তারা খুব স্বার্থপর হয়। তবে আপনি অনেক ভালো। কিন্তু আমাকে ভালো মনে হলো কেন? এই যে আমাকে হেল্প করলেন, এখন আবার বাসায়ও দিয়ে আসছেন, তাই আপনি ভালো। কারণ একজন ভালো মানুষই এভাবে হেল্প করে। থ্যাঙ্কস। নাদিয়া জারিফের এই হাসির কারণ বুঝতে পারে না, তবে নাদিয়ার কাছে জারিফের হাসিটা ভালো লাগে। একটু পর নাদিয়া আস্তে করে বলে ওঠে, আমান, এটাই আমার বাসা। জারিফ গাড়ি থামায়, নেমে দরজা খুলে দেয়। নাদিয়া নেমে বলে, অনেক থ্যাঙ্কস আপনাকে। আজকে আপনি না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আরে ও কিছু না, সাবধানে থাকবেন। আচ্ছা তাহলে আমি আসি, ভালো থাকবেন। আপনিও। নাদিয়া একটা মন মাতানো হাসি দিয়ে চলে যায়। জারিফ ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ভ্যাপটা বের করে দুটো টান দেয়। ধোঁয়াগুলো হাওয়ায় উড়ে মিলিয়ে যায়। ফোনটা বের করে দেখে নওরিনের অনেকগুলো কল। জারিফ নাদিয়ার বাসাটা আর আশপাশটা একবার দেখে চলে আসে ক্লাব কুলাবাতে। এতক্ষণ পর নওরিন জারিফকে দেখে অস্থির হয়ে বলে, কি ব্যাপার, কোথায় ছিলে? কতগুলো ফোন দিলাম, ধরলে না? আরে চিল বেবি,
একটু হারিয়ে গিয়েছিলাম। চলো উপরে যাই। কি হয়েছে তোমার? ড্রিঙ্কস করবে না? না, আজ মজা করব শুধু। চলো। নাদিয়ার রেশটা জারিফ নওরিনকে দিয়ে কাটাতে চাইছে, কিন্তু তা কি সম্ভব? জারিফ নিজেও জানে না। পরদিন সকালে, তুমি এইরকম পাষাণ হলে কিভাবে জারিফ? আমার পুরো শরীর ব্যথা করছে, আমার কথা একটুও ভাবলে না? জারিফের মাথা ঠিক নেই নাদিয়াকে দেখার পর থেকে। নওরিনকে রাতে পশুর মতো গিলে খেয়েও ও শান্তি পায়নি। ওর নাদিয়াকে চাই, যেভাবে হোক। জারিফ বিরক্ত হয়ে বলে, না, ভাবিনি। মজা পেয়েছিস না? আবার কথা শোনাচ্ছিস? যা, আর কখনো আমার সামনে আসবি না, নাহলে গুলি করে মেরে ফেলবো। যত সব। নওরিনকে রেখে উঠে জামা কাপড় পরে ফেলে জারিফ। নওরিন কান্না করছে। ও জারিফের কাছে গিয়ে কান্না করতে করতে বলে, প্লিজ, ভুলে বলেছি, সরি সরি। তুমি রাগ করো না, আমি আর কিচ্ছু বলবো না। তুমি যেভাবে চাও, যা চাও তাই হবে। তাও আমাকে ছেড়ে যেও না প্লিজ। জারিফ নওরিনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর উপর চড়ে ওকে চেপে ধরে বলে, চুপ, আর একটা কথা বলবি না। বলছি না আমি আগুন। আমার কাছে আসতে চাইবি না। যা হয়েছে সব ভুলে যায়, না হলে শেষ হয়ে যাবে। বলেই জারিফ বেরিয়ে পড়ে। নওরিন সেখানে বসে কান্না করছে। ও এখন বুঝতে পারছে কি ভুল ও করেছে। ও ভেবেছিল জারিফকে ওর শরীর দিয়ে আটকে রাখবে, কিন্তু তার হলো না। আমাদের সমাজের বর্তমান চিত্রটা কিন্তু ঠিক এমনই। প্রেমিকা তার প্রেমিককে ধরে রাখার জন্য তার সবকিছু বিলিয়ে দেয়। দিন শেষে তার সবকিছু কেড়ে নিয়ে প্রেমিক চলে যায়, আর মেয়েটা সব হারিয়ে চুপচাপ চোখের পানি ফেলে আর স্মৃতির পাতায় কালো এক অধ্যায় নিয়ে বেঁচে থাকে। না হলে আবারও একটা ভুল করে, যে ভুলের জন্য তাকে পরকালেও পস্তাতে হবে। আজকে জারিফের শুটিং আছে, কিন্তু সেটার পাত্তা ওর কাছে নেই। ওর মাথায় এখন শুধু নাদিয়া আর ওর শরীর। নাদিয়াকে দেখার পর থেকে ওর কোনো কিছুই ভালো লাগছে না। যেভাবে হোক নাদিয়াকে জারিফ ওর বেডে আনবেই। ও বাসায় গিয়ে দ্রুত ফ্রেশ হয়। শুটিং হবে 12টার পর, কিন্তু এখন বাজে 10টা। ও একদম টিপটপ রেডি হয়ে চোখে সানগ্লাসটা লাগিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার উদ্দেশ্যে, কারণ ওর কাছে এমন একটা জিনিস আছে যার জন্য ও আবারও নাদিয়ার সাথে দেখা করতে পারবে। সেই জিনিসটা হলো নাদিয়ার ভার্সিটির আইডি কার্ড। গতকাল রাতে এটা নাদিয়া জারিফের গাড়িতে ভুলে রেখে যায়। ওর চোখে এটা রাতেই পড়েছিল, কিন্তু ও ইচ্ছা করেই দেয়নি। জারিফ আইডি কার্ড দেখে ভার্সিটির নাম দেখে সেখানে চলে যায়। জারিফ আইডি কার্ড থেকে ভার্সিটির নাম দেখে সেখানে চলে যায়। নাদিয়া একটা পাবলিক ভার্সিটিতে পড়ে। জারিফ ওর গাড়ি নিয়ে ভার্সিটি এরিয়ায় ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে, আর যারা চেনে তারা বলছে, দোস্ত, জারিফ খান এখানে। জারিফ গাড়ি পার্ক করে বাইরে বের হয়। আশেপাশে মেয়েরা ওকে দেখে ক্রাশ খেতে খেতে এক একজন যায় যায় অবস্থা। জারিফ তা ওর কালো সানগ্লাসের আড়ালে সব দেখছে। ওর চোখ শুধু নাদিয়াকে খুঁজছে। অন্যদিকে, এই হলো রাতের কাহিনী, বুঝলি? উনি না থাকলে হয়তো আমার খারাপ কিছু একটা হয়ে যেত। বুঝলাম। আচ্ছা, সে দেখতে কেমন ছিল রে? এত রিচ বয়সে? বল না। আর বলিস না, আমি যখন তাকে প্রথম দেখি আমি শক খাই। অসম্ভব হ্যান্ডসাম সে। স্টাইলিশ সিল্কি কালো চুল, গালে চাপ দাড়ি, জানিস তার চোখগুলো, ওফ, মানে প্রিন্স একটা, ক্রাশ খাওয়ার মতো। কি রে, তুই কি তার প্রেমে পড়েছিস নাকি? আরে না, ক্রাশ আর কি, বাদ দে। হঠাৎ বৃষ্টির মতো এসে সেও হারিয়ে গেছে। উফ, আইডি কার্ডটা যে কোথায় হারালাম তাই বুঝতে পারছি না দোস্ত। এখন কি হবে? আচ্ছা, তোর ক্রাশের গাড়িটা কি কালো ছিল রে? হ্যাঁ, বাট তুই জানলি কেমন করে? ঘুরে তাকিয়ে দেখ নিচে কে এসেছে, বোধহয় তোকেই খুঁজছে। নাদিয়া ঘুরে নিচে তাকিয়ে দেখে জারিফ। ও তো পুরো শকড। দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে জারিফকে। কি রে, পাথর হয়ে গিয়েছিস নাকি? চল নিচে যাই, দেখি সে এখানে কেন। যাবি? হ্যাঁ চল। ওকে, চল চল। নাদিয়া খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। এত হ্যান্ডসাম একটা ছেলে ওর ভার্সিটিতে। নাদিয়া নিচে নেমে দেখে জারিফের সামনে অনেকগুলো মেয়ে।
নাদিয়া আস্তে করে ওর বান্ধবী ঈশিতাকে বলে, চল উপরে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই। আরে কি বলিস, একটু দেখা করি। উফ, আসলেই অনেক হ্যান্ডসাম সে। উপরে চল, না হলে রাগ করব। আরে কি বলিস, একটু দেখা করি। না, দরকার নেই, আমাদের জন্য সে আসেনি। দেখিস না মেয়েদের সাথে কিভাবে কথা বলছে। শুধু তোর বেষ্টি বলে তাকে ত্যাগ করলাম। চল উপরে যাই। নাদিয়া আর ঈশিতা যেই ঘুরে উপরে যেতে নেয়, অমনি ওদের পিছন থেকে একটা শক্ত পুরুষালী কণ্ঠ ভেসে আসে। নাদিয়া? নাদিয়া পাথরের মতো দাঁড়িয়ে যায়। ওর বিশ্বাসই হচ্ছে না। ও ওর বান্ধবীর দিকে তাকায়, ইশারায় বলে সত্যি ডাক দিয়েছে। ওর বান্ধবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নাদিয়া আস্তে আস্তে ঘুরে তাকায়। এর মধ্যে জারিফ এসে নাদিয়াদের কাছে দাঁড়ায়। জারিফ একদম নাদিয়ার সামনে। ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। জারিফের মুখে মুচকি হাসি, নাদিয়ার মুখে বাকরুদ্ধতার ছাপ। নাদিয়াকে চুপ দেখে জারিফ বলে ওঠে, আপনাকে খুঁজছিলাম এতক্ষণ, যাক অ্যাটলাস পাওয়া গেল। থ্যাঙ্কস। আমাকে খুঁজছিলেন? জি। কেন? ওয়েট, এই যে এটার জন্য। নাদিয়া অবাক হয়ে জারিফের হাতের দিকে তাকিয়ে দেখে ওর আইডি কার্ড। মুহূর্তেই ও খুব খুশি হয়ে যায়। আইডি কার্ডটা নিয়ে ও বলে, এটা আপনি কোথায় পেলেন? আমার গাড়িতে কাল রাতে রেখে গিয়েছিলেন, তাই নিয়ে আসলাম। ও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি সত্যিই অনেক ভালো। আপনি আমার আবারও হেল্প করলেন। থ্যাংক ইউ সো মাচ। এত থ্যাঙ্কস দিতে হবে না, হেল্প করতে আমার ভালোই লাগে। নাদিয়া কিছুটা লজ্জা পাচ্ছে, কথা ঘুরানোর জন্য বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড ঈশিতা। ঈশিতা, উনি সেই জারিফ খান যে গত রাতে আমার সব বাঁচিয়েছে। জারিফ এই কথা শুনে মুচকি হাসি দিয়ে মনে মনে বলে, আমি বাঁচিয়েছি আবার আমি তোমার সব কেড়ে নিব। যে নেশা লাগিয়েছ তার শোধ নিব, সব সুদে আসলে। জাস্ট ওয়েট বেবি, তোমাকে পটিয়ে নি খালি। ঈশিতা জারিফকে বলে, থ্যাঙ্কস আমার বেষ্টিটাকে বাঁচানোর জন্য। ওয়েলকাম। আপনাদের ক্লাস কি শেষ? আজ আমাদের ক্লাস নেই, স্যার আসেনি, তাই চলে যাব। ও, তাহলে চলুন এক কাপ করে কফি হয়ে যাক। না করবেন না, আমার পক্ষ থেকে কিন্তু। ঈশিতা বুঝতে পারে জারিফ যেহেতু নাদিয়াকে উদ্দেশ্য করে বলেছে, তাই ওদের একসাথে পাঠানো উচিত। ঈশিতা বলে ওঠে, ভাইয়া আমার তো একটু কাজ আছে, আপনি নাদিয়াকে নিয়ে যান। আরে কি বলিস তুই? তোকে ছাড়া যাব নাকি? না না, আমিও যাব না। ঈশিতা নাদিয়ার কাছে এসে কানে কানে বলে, আরে বোকা, সে তোকে ডেটে নিতে যেতে চাইছে, বুঝিস না কেন? এরকম ছেলের সাথে ঘুরতে যাওয়া মেয়েদের স্বপ্ন, আর তুই কি না? চুপ থাক বোকা। ভাইয়া ও যাবে, ওকে নিয়ে যান। কি যাবেন নাকি সমস্যা আছে? না না, নেই, যাব। ঈশিতা, আপনি আসলে কিন্তু ভালো হতো। আর একদিন। ওকে নাদিয়া, চলুন যাওয়া যাক। জি চলুন। জারিফ নাদিয়াকে নিয়ে সবার সামনে ওর গাড়িতে বসায়, ওর পাশেই। সবাই হাঁ করে তাকিয়ে আছে। অনেক মেয়ে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নাদিয়া সব বুঝতে পারছে। জারিফ গাড়িতে বসে ওর ফোনটা বের করে কাকে যেন কল দিয়ে বলে, আজকে সব ক্যান্সেল করে দাও, আমি বিজি আছি। আর একটা মেসেজ করে দিচ্ছি, সেটা যেন ঠিকঠাক মতো রেডি থাকে। ওকে স্যার। নাদিয়া শুধু জারিফের দিকে তাকিয়ে আছে আর চোখে। লজ্জায় মেয়েটা শেষ। জারিফ গাড়ি স্টার্ট দিয়ে লাউড হোলারে পুরো ভার্সিটি দাপিয়ে নাদিয়াকে নিয়ে চলে আসে। ও মনে মনে বলছে, রেডি থাকো নাদিয়া বেবি, আজ তোমাকে একটু সারপ্রাইজ দিব, মিষ্টি সারপ্রাইজ। জারিফ নাদিয়াকে নিয়ে যাচ্ছে। নাদিয়া জানে না ওরা কোথায় যাচ্ছে, ও শুধু জানে ওরা কফি খেতে যাচ্ছে। এদিকে জারিফ গাড়ি চালাতে চালাতে নাদিয়াকে আর চোখে দেখছে। ওকে যতবার দেখে শুধু দেখতেই ইচ্ছা করে জারিফের, আর সে সাথে কামুকতাটাও কেন জানি অনেক বেড়ে যায়। আজকে সারপ্রাইজটা নাদিয়াকে জারিফের অনেক কাছে নিয়ে আসবে। জারিফ ওদের লোকদের মেসেজ করে দিয়েছে সব, তারা রেডি। কাটা দিয়ে কাটা তুলবে জারিফ। নাদিয়া কেমন মেয়ে সেটা ওর জানা, তাই ওকে ভোগ করতে হলে ওর মতোই হতে হবে। হঠাৎই জারিফ গাড়ি থামায় আর বলে,
আসুন কফি খাবেন। নাদিয়া কিছুটা অবাক হয়। ও জারিফের সাথে গাড়ি থেকে নামে। নেমে দেখে একটা ছোট্ট চায়ের দোকান মেন রোডের সাথে। নাদিয়া বেশ অবাক হয়। ও অবাক দৃষ্টিতে জারিফের দিকে তাকায়। জারিফ হাসি দিয়ে ওর কাছে এসে বলে, আপনাকে নিয়ে রেস্তোরাঁয় গেলে আপনি আরাম পাবেন না, তাই আমার পরিচিত ওই মামার কাছে কফি খেতে নিয়ে আসলাম। রোড সাইড ন্যাচারাল কফি চা। সে খুব ভালো বাংলা কফি চা বানায়, কে অনেক মজা পাবেন। নাদিয়া পুরো অবাক, আবার বেশ খুশিও। সত্যি ওর বিলাসিতা মোটেও পছন্দ না। ও হেসে দিয়ে বলে, আপনি সত্যি অসাধারণ। আমরা ফ্রেন্ডরা মিলে এভাবে রাস্তার ধারে সবাই মিলে চা খাই, আমার খুব প্রিয়। কিন্তু আপনি বুঝলেন কিভাবে? একটা সিক্রেট বলি? জি বলুন। আমারও প্রিয় এভাবে রাস্তার ধারে খোলা আকাশের নিচে চা খাওয়া। সত্যি বেশ মজাই লাগে কিন্তু, তাই না? আজ মজার পরিমাণ আরো অনেকটা বেড়ে যাবে। এই যে সাথে একজন অপরূপ সুন্দরী যে আছে। নাদিয়া খুব লজ্জা পায়। মুখখানায় গোলাপি আভা পেয়েছে লজ্জায়। ও লজ্জায় মুখ লুকাতে চাইছে। জারিফ অপলক দৃষ্টিতে নাদিয়াকে দেখছে। দমকা হাওয়া এসে নাদিয়ার চুলগুলো উড়িয়ে দিচ্ছে। গোলাপি ঠোঁটের কোনায় তিলটা যেন চিকচিক করছে। আর জারিফকে বলছে, আমাকে ছুঁয়ে দাও। জারিফ নিজেকে অনেক কষ্টে সংযত রেখে প্ল্যান অনুযায়ী বলে, আসুন মামার স্পেশাল কফি চা খাই। ওরা বেঞ্চে একসাথে বসে পাশাপাশি। জারিফ কফি চা চায়। চা চেয়ে জারিফ যেই বেঞ্চে হাত রাখে অমনি হাতটা নাদিয়ার হাতের উপর পড়ে। নাদিয়া যেন 512 ভোল্টের শক খায় মুহূর্তেই। তড়িৎ গতিতে হাত সরিয়ে নেয়। হার্টবিটও কেমন জানি বেড়ে গিয়েছে ওর। জারিফ হাসি দিয়ে বলে, সরি, খেয়াল করিনি। আরে না না, আপনি সুন্দরীর পাশাপাশি লক্ষ্মী একটা মেয়েও বটে। জারিফ মনে মনে ভাবছে, একে পটাতে অনেক দূর যেতে হবে। এর মন জয় না করলে একে পাওয়া যাবে না। জারিফ ধৈর্য ধর। নাদিয়া বেবি, তোমাকে একবার পেয়ে নেই আমার কাছে, তারপর বুঝবা আমি কি। এর মধ্যে ওদের কফি চা রেডি হয়ে যায়। জারিফ নাদিয়াকে 1 কাপ দেয় আর নিজে 1 কাপ নেয়। দুজনে একসাথে এক চুমুক খায়। নাদিয়া বলে ওঠে, দেখেছেন, জানতাম আমি। আমারও ভালো লাগে খুব আপনাকে। না না, বললাম কফি চাটা আপনার মতোই বেশ মিষ্টি। আপনাকে লজ্জা সিক্ততায় খুব মায়াবী লাগে, আরো অনেক বেশি অপরূপা লাগে। না না, তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এমনিই কবি হয়ে যায়। নাদিয়া লজ্জায় পড়ে যায়। জারিফ তো মিথ্যা বলেনি। ও সত্যি অবাক হয়েছিল বাকিদের মতো। এত সুন্দর জারিফ। নাদিয়া কফি খেতে খেতে জারিফকে দেখছে। ওর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। শহরের সবচেয়ে বড় ক্রাশ ওর সাথে বসে আছে, ওর পাশেই। নাদিয়ার মনে কেমন জানি এক অন্যরকম ভালো লাগা হচ্ছে। হঠাৎই একজন বৃদ্ধ লোক এসে জারিফের সামনে হাত পেতে কান্না করতে করতে বলে, বাবা একটু সাহায্য করবে? আমার বাসায় খাওয়া নাই, বউপোলা না খাইয়ে আছে, একটু সাহায্য করো। নাদিয়ার খুব খারাপ লাগছে। ও জারিফের দিকে তাকিয়ে দেখে জারিফ ওর পকেট থেকে একটা চেক বই বের করে। তারপর কলম নিয়ে কি যেন লিখে লোকটার দিকে এগিয়ে দিয়ে বলে, চাচা, এখানে 50,000 টাকা আছে, যে কোনো ব্যাংকে জমা দিলেই টাকা পেয়ে যাবেন। আর এটা আমার কার্ড, আরও লাগলে বলবেন। লোকটা জারিফের হাত ধরে কেঁদে দেয়, অনেক ধন্যবাদ দেয়। নাদিয়ার চোখ ছলছল করছে এই দৃশ্য দেখে। লোকটা চলে গেলে নাদিয়া জারিফকে বলে। নাদিয়া মুগ্ধ হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। কেন জানি জারিফকে এখন খুব ভালো লাগছে নাদিয়ার। ওর মন বলছে, এই লোকটা যদি আমার আপন কেউ হতো। এদিকে জারিফ মুচকি হাসছে কি যেন ভেবে। জারিফের এই রহস্যময় মুচকি হাসি নাদিয়ার খুব ভালো লাগে। এ যেন এক অন্যরকম অনুভূতি। চলবে, সবার ভালো সাড়া চাই। কেমন লেগেছে জানাবেন কিন্তু, সাথে থাকবেন সব সময়। চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। জি। নাদিয়াকে গাড়িতে বসিয়ে জারিফও গাড়িতে উঠে ওকে নিয়ে যাচ্ছে। জারিফ আজ অনেক খুশি, কারণ সবকিছু ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। নাদিয়ার কাছে ও এখন খুব ভালো একটা ছেলে, কিন্তু জারিফ জানে ও কি।
নাদিয়াকে ভোগ করার ইচ্ছাটা দিন দিন প্রখর হচ্ছে। ওর মন চাইছে জোর করেই ওর সবটা কেড়ে নিক, কিন্তু এটা ওর ভালো লাগে না কেন জানি। তবে জারিফ বুঝতে পারছে আর বেশি দিন লাগবে না নাদিয়াকে পটাতে, কারণ নাদিয়ার চোখগুলো বলে দিচ্ছে নাদিয়া অলরেডি পটে বসে আছে। এবারে জাস্ট ওর মনের মধ্যে বাসা বানাতে হবে। এসব ভেবে জারিফ আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে দিয়ে শোঁ করে চলে আসে নাদিয়ার বাসার সামনে। ওরা নামে। নাদিয়া বাই বলে চলে যেতে নিলে জারিফ বলে, মিস নাদিয়া, বলুন। আপনার কাছে একটা জিনিস চাইতে পারি যদি কিছু মনে না করেন? জি জি, অবশ্যই। আপনার নাম্বারটা পেতে পারি? নাদিয়া পুরো অবাক। জারিফ যে নিজের থেকে ওর কাছে নাম্বার চাইবে এটা অবিশ্বাস্য ছিল। নাদিয়া অনেক খুশি হয়, তাও সেটা জারিফকে বুঝতে না দিয়ে একটু ভাব নিয়ে বলে, ডিস্টার্ব করবেন না তো? জারিফ বাকরুদ্ধ হয়ে যায় নাদিয়ার কথা শুনে। অপ্রস্তুত সিচুয়েশনে পড়ে যায়। জারিফ আস্তে করে বলে ওঠে, থাক, লাগবে না, আসি। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, সরি সরি, আমি মজা করেছি। আপনি চাইলেই আমাকে ডিস্টার্ব করতে পারবেন, কারণ আপনি কল দিলে আমি কখনোই ডিস্টার্ব হব না। একটু মজা করছি, সরি। আপনিও না? নিন এবার নাম্বারটা। বাবা, কি রাগ আপনার! চলেই তো যাচ্ছিলেন। জি বলুন। 0192, এটা আমার নাম্বার। পরে কথা হবে, টাটা। টাটা। জারিফ নাদিয়ার নাম্বার নিয়ে চলে আসে। এদিকে নাদিয়া খুব খুশি। জারিফের মতো একজনের কাছ থেকে ও এত অ্যাটেনশন পাচ্ছে, ওর যেন বিশ্বাসই হচ্ছে না। ও দ্রুত বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঈশিতাকে কল দিয়ে সব বলে। ঈশিতা বলে, দোস্ত, আমার কি মনে হয় জানিস? দোস্ত? জারিফ ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে ফেলেছে। যা, কি যে বলিস না, তার জিএফও তো থাকতে পারে, এত হ্যান্ডসাম একটা ছেলে। যদি না থাকে, তোকে যদি প্রপোজ করে তখন কি করবি? নাদিয়া ঈশিতার কথা শুনে স্বপ্ন দেখছে সেই দৃশ্যগুলোর। মিটমিট করে হাসছে নাদিয়া। ওদিকে ঈশিতা বলে ওঠে, কি রে, কোথায় হারালি? বল কি করবি? যা, আমার লজ্জা লাগে না। দেখি আমার থেকে কত সুন্দরী মেয়ে, তার জন্য পাগল। অন্যদিকে কিরে নওরিন, তোর মন খারাপ কেন? চুপচাপ থাকিস শুধু? ও, সব ঠিক আছে তো? ক্লাস করবি না? ওকে, যা। নওরিন ওর বান্ধবীকে বিদায় দিয়ে নিচে এসে পুরো অবাক। নওরিন দৌড়ে এসে জারিফের সামনে দাঁড়ায় আর অবাক হয়ে বলে। নওরিন খুব খুশি হয়ে যায়। জারিফকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে ওর, কিন্তু সবার সামনে পারছে না। জারিফ নওরিনকে নিয়ে 300 ফিটে চলে আসে। এই সময়টায় এখানে কেউ থাকে না। গাড়ি থামিয়ে ওরা বাইরে আসে। নওরিন গাড়ি থেকে বের হয়েই জারিফের কাছে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে। জারিফও নওরিনকে জড়িয়ে ধরে আছে। নওরিন মুখ তুলে জারিফের দিকে তাকায়। জারিফ ওর 2 হাত দিয়ে নওরিনের গাল দুটো ধরে আছে। নওরিন জারিফকে জড়িয়ে ধরে আছে। জারিফ কিছু বলে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নওরিনের ঠোঁটগুলো কাঁপছে। জারিফ সেদিকেই তাকিয়ে আছে। নওরিন আস্তে করে ওর চোখ বন্ধ করে ফেলে। এদিকে জারিফের মনে হচ্ছে ও নাদিয়াকে ধরে আছে। নওরিনকে নাদিয়া মনে করে ওর নেশা আরো বেড়ে যায়। জারিফ আর কিছু না ভেবে নওরিনের নরম ঠোঁটটার আরো একবার স্বাদ নিতে শুরু করে। দুজন মাতাল হয়ে যাচ্ছে। অনেকটা সময় পর জারিফ নওরিনকে ছাড়ে, কিন্তু এবারে ওর নওরিনের শরীর চাই। অবলা নওরিন এটা বোঝে না যে জারিফ শুধু ওর শরীরটাই চায়। নওরিন আবারও জারিফকে হারানোর ভয়ে ওর সবকিছুতে রাজি হয়ে নিজেকে সঁপে দেয়। জারিফ ঘন্টার পর ঘন্টা ধরে নওরিনকে নিয়ে মেতে থাকে। নওরিন জারিফকে কাছে পেয়ে অনেক খুশি, কিন্তু জারিফের মনে শুধু নাদিয়া। এরপর টানা 2 দিন জারিফ নওরিনকে নিয়েছিল। এটা সম্পূর্ণ ওর ইচ্ছাতেই, কারণ নাদিয়ার কাছ থেকে দূরে সরে নওরিনকে নিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু জারিফ কোনোভাবেই নাদিয়াকে ভুলতে পারেনি এবং নওরিনের কাছ থেকে ওর প্রথম দিনের মতো স্বাদ পাচ্ছে না। শুধু চাহিদা মেটাতে নওরিনকে ব্যবহার করে যাচ্ছে জারিফ। কিন্তু নওরিন খুব খুশি জারিফকে পেয়ে। জারিফের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও এবারে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক নাদিয়াকে ও ভোগ করবেই।
না হলে ও শান্ত হবে না। তাই নওরিনের মন খুব খারাপ হয়। তাও জারিফকে জড়িয়ে ধরে বলে। জারিফ শেষবারের মতো নওরিনের শরীরটা ভোগ করে চলে আসে। ওরা নওরিনকে চাই না, ওর শুধু নাদিয়াকে চাই। নাদিয়াকে দেখার পর থেকে ওর কিছুই ভালো লাগে না। কেমন এক অন্যরকম অনুভূতি নাদিয়াকে নিয়ে ওর মধ্যে কাজ করে। মেয়েটার ভিতরে বেশ অন্যরকম একটা ভাব আছে। জারিফ আবারও নিজেকে গুছিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার বাসার দিকে। আজ কিছু একটা করতে হবে। এদিকে নাদিয়া জারিফের জন্য মন খারাপ করে আছে। নাম্বার নিয়ে কোনো কলটল দেয়নি। মেয়েটা কষ্ট পেয়েছে খুব। এই কষ্ট পাওয়ার কারণ ওর অজানা। নাদিয়া মন খারাপ করে বাসা থেকে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। নাদিয়া দেখে সেই পরিচিত কালো গাড়ি দাঁড়িয়ে আছে। নাদিয়া ভালো করে তাকিয়ে দেখে জারিফ। জারিফ ওর দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। নাদিয়ার আজ খুব রাগ হচ্ছে। ও জারিফকে দেখেও না দেখার ভান করে রিকশার খোঁজে চলে যেতে নিলে জারিফ নাদিয়ার হাত ধরে টান মেরে ওর কাছে এনে ওর গাড়িতে বসিয়ে দেয়। নাদিয়া মুখ ফুলিয়ে বসে আছে। জারিফের কেন জানি ভালো লাগছে এভাবে দেখে ওকে। জারিফ নাদিয়াকে নিয়ে সকাল সকাল ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায়। আজ জারিফ কিছু একটা করবে নাদিয়ার সাথে, যা হয়তো নাদিয়া কল্পনাও করেনি। জারিফ গাড়ি থামায় ও নাদিয়াকে নিয়ে ওর পছন্দের একটা জায়গায় এসেছে। নাদিয়া গাল ফুলিয়ে গাড়িতেই বসে আছে। জারিফ মুচকি হেসে গাড়ি থেকে নামে, কিন্তু নাদিয়া সেই বসেই আছে। জারিফ ঘুরে নাদিয়ার পাশে এসে গাড়ির দরজা খুলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এক নজর রাগীভাবে জারিফকে দেখে আবারও মুখ ফুলিয়ে বসে আছে। জারিফ বলে, এই যে মিস, বাইরে আসো, কথা আছে। না, কোনো কথা নেই আপনার সাথে। আপনি খুব বাচ্চা, আমাকে তো বলে গিয়েছেন। তো আজ কেন আবার মনে পড়লো? কেন এখানে নিয়ে এসেছেন? আমাকে বাসায় দিয়ে আসেন। আগে বের হন, দেন সব বলছি। আমি বের হব না। ওকে, আমি বের করছি তাহলে। জারিফ মুহূর্তেই নাদিয়াকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। নাদিয়া আশ্চর্য হয়ে যায় আর বলে, আরে আরে, কি করছেন? ছাড়ুন আমাকে, পড়ে যাব, ছাড়ুন। এদিকে প্রথম নাদিয়াকে স্পর্শ করেছে জারিফ। ওর শক্ত হাতের উপর নাদিয়ার পুরো নরম শরীরটা। সে যেন এক অন্যরকম অনুভূতি জারিফের কাছে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া এখন লজ্জা পাচ্ছে খুব। ও জারিফের দিকে তাকাতে পারছে না। ও আস্তে করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আমাকে নামিয়ে দিন। আচ্ছা। জারিফ আস্তে করে নাদিয়াকে নামিয়ে দেয়। নাদিয়া নেমে অভিমান করে গাড়ির সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। জারিফ জানে ওকে এখন কি করতে হবে। এই যে মিস, আপনি এত রাগ করে আছেন কেন? আপনি আমাকে কোলে নিয়েছেন তাই? সেটা তো মাত্র নিয়েছি। এর আগে থেকেই তো ব্যাঙের মতো মুখ ফুলিয়েছিলেন। জারিফের কথা শুনে নাদিয়া আরো রেগে আগুন হয়ে যায়। জারিফকে তেড়ে এসে বলে, কি? আমি ব্যাঙের মতো মুখ ফোলাই? এটা আপনি বলতে পারলেন? আপনি অনেক 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 পচা। এই যে এখনো তো ফুলিয়ে আছেন, খুব মিষ্টি লাগে কিন্তু। আমি কিন্তু এবার কান্না করব। আচ্ছা, কান্না করতে হবে? বলুন, এই অভিমানের কারণ কি? সব কিছু উত্তর দিব। আমার কোনো অভিমান নেই। কিসের জন্য, কার জন্য অভিমান করব? কেউ নাম্বার নিয়ে আর কল দেয়নি, এতদিনের জন্য পুরো গায়েব, তার জন্য অভিমান করব? আমি মোটেও না, একটুও না। জারিফ বুঝতে পারছে নাদিয়া ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ও তো এটাই চাইছিল। জারিফের রাস্তা এখন সম্পূর্ণ ক্লিয়ার। জারিফ আস্তে আস্তে নাদিয়ার কাছে যায়, ওকে ধরে ওর দিকে ঘোরায়। নাদিয়া অবাক হয়ে যাচ্ছে আর বোঝার চেষ্টা করছে যে জারিফ কি করতে যাচ্ছে। জারিফ নাদিয়ার গাল দুটো ধরে চোখে চোখ রাখে। নাদিয়ার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে ওকে স্পর্শ করেছে। কিছুটা আনইজি লাগছে ও, বাট জারিফের মতো মন মাতানো কেউ হওয়ায় সেটা লজ্জায় পরিণত হচ্ছে। নাদিয়া লজ্জায় লাল হয়ে গিয়েছে, ঠোঁটগুলো শুকিয়ে আসছে। নিজের মধ্যে কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। জারিফ সেই মুচকি হাসিটা দেয়।
নাদিয়ার নরম মিষ্টি ঠোঁটের কোণায়ও মৃদু হাসি রেখা ফুটে ওঠে। সেই হাসি দেখে জারিফ এবারে আস্তে করে বলে, সরি, একটা কাজে বিজি ছিলাম, তাই কল দিতে পারিনি। প্লিজ মাফ করে দাও। নাদিয়া খুব লজ্জা পায়, কারণ ওর রাগ অভিমান করাটা নেহাত মূল্যহীন। তারপরও জারিফের ওকে মানানো খুব ভালো লাগছে। ও অবাক নয়নে জারিফকে দেখছে। কত সুন্দর জারিফের চোখ। নাদিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ও নিচে তাকিয়ে আস্তে করে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। এবারে জারিফ নাদিয়ার গাল ছেড়ে ওর হাত দুটো ধরে আর বলে, আপনাকে একটা কথা বলতে চাই। নাদিয়ার বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছে। ও ভাবছে ঈশিতার কথা কি সত্যি হতে যাচ্ছে। জারিফ আবারও বলে, আমার জীবনে এই কথাটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আজ আপনাকে বলতে চাই। নাদিয়া যেন পাথর হয়ে গিয়েছে। হার্টবিট বেড়েই চলছে। আশপাশটা কেমন স্তব্ধ হয়ে আছে। শুধু দমকা হাওয়া এসে মুখে লাগছে। একগুচ্ছ নীরবতা নেমে এসেছে ওদের মাঝে। থমথমে পরিবেশ। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া অস্থির হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে। ওর মন শুধু ভিতর থেকে বলছে, কি বলতে কি চায় জারিফ? বলছে না কেন জারিফ কি বলতে চায়? নাদিয়া আর না পেরে বলে ওঠে, বলুন, কি বলতে চান, আমি শুনবো, বলুন। জারিফ মুচকি হাসে। নাদিয়ার কপালের উপর পড়ে থাকা চুলগুলো আস্তে করে ওর কানের পিছনে গুঁজে দেয় জারিফ। নাদিয়া পাগল হয়ে যাচ্ছে। জারিফ আবারও নাদিয়ার হাত দুটো ধরে। জারিফ যে কিছু বলতে যাবে অমনি ওদের মাঝে নীরবতা ভেঙে নাদিয়ার ফোনটা হঠাৎ বেজে ওঠে। নাদিয়া রীতিমতো কেঁপে ওঠে। ও কোনো কিছু না ভেবেই দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে। কিন্তু এই কলটা কোনো নর্মাল কল ছিল না। এই কলটা নিয়ে এসেছে একটা দুঃসংবাদ। কলটা কেটে গেলে নাদিয়া জোরে কান্না করতে করতে চিৎকার দিয়ে বলে ওঠে, বাবা। জারিফ থমকে যায়। ও হতভম্ব হয়ে গিয়েছে মুহূর্তেই, সাথে অস্থিরও। নাদিয়া সেখানেই বসে পড়ে। জারিফ অস্থির হয়ে নাদিয়াকে ধরে বলে, কি হয়েছে নাদিয়া? আমাকে বলো কি হয়েছে। বাবা মনে হয় স্ট্রোক করেছে। আল্লাহ, আমার বাবা। এখন কোথায়? বাবা বাসায়। দ্রুত গাড়িতে উঠো, কিচ্ছু হবে না। জারিফ নাদিয়াকে নিয়ে দ্রুত ওর বাসার দিকে চলে আসে। আসার পথে অ্যাম্বুলেন্সকে খবর করে দেয়। ওরাও পৌঁছায়, সাথে অ্যাম্বুলেন্সও। নাদিয়া আর নাদিয়ার মা শুধু কান্না করছে। জারিফ নিজের দায়িত্বে দ্রুত নাদিয়ার বাবাকে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসে এবং আইসিইউতে নিয়ে যাওয়া হয়। নাদিয়া আর নাদিয়ার মা খুব ভেঙে পড়েছে। জারিফ তাদের কাছে এসে বলে, প্লিজ আপনারা কান্না করবেন না। আঙ্কেলের কিচ্ছু হবে না। সব বড় বড় ডাক্তাররা ভিতরে আছেন। আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যাবেন। নাদিয়ার মা বলেন, তোমাকে চিনি না বাবা, কিন্তু তুমি ফেরেশতার মতো আমাদের সাহায্য করছো। হাজার ধন্যবাদ দিলেও কম হবে। ও কিছু না আন্টি। নাদিয়া কান্না করতে করতে জারিফের দিকে তাকিয়ে আছে। জারিফও নাদিয়ার দিকে তাকিয়ে আছে। ও ইশারায় নাদিয়াকে ভরসা দিচ্ছে। নাদিয়া আর নাদিয়ার মা আল্লাহকে ডাকছে মনে মনে। তিনি ছাড়া কেউ ওর বাবাকে সুস্থ করতে পারবেন না। অনেকটা সময় পার হয়। ডাক্তাররা বাইরে বেরিয়ে আসেন। জারিফ খুব চিন্তার মধ্যে ছিল। ডাক্তার বাইরে আসলে ওরা তিনজনই ডাক্তারের কাছে এগিয়ে যায়। জারিফ বলে ওঠে, ডক্টর আঙ্কেল কেমন আছেন? সত্যি বলতে আর কিছুক্ষণ দেরি হলে ওনাকে হয়তো বাঁচানোই যেত না, কারণ উনি স্ট্রোক করেছিলেন। তাও সবই আল্লাহর ইচ্ছা। সময় মতো নিয়ে আসায় আমরা আমাদের বেস্ট ট্রিটমেন্ট দিয়েছি। উনি এখন আউট অফ ডেঞ্জার। এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান আসলে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ডাক্তার চলে গেলে নাদিয়ার মা জারিফের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে করতে বলেন, বাবা, সত্যি তুমি খুব ভালো। তোমার মতো একটা ছেলে হয় না। আমাদের পরিবারটাকে তুমি বাঁচিয়েছো। আমরা সবাই পথে বসতাম যদি ওর বাবার কিছু হতো। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। অসংখ্য ধন্যবাদ। আন্টি আর কান্না করবেন না। আঙ্কেল ভালো আছে। মায়ের চোখে অশ্রু মানায় না। আচ্ছা, কান্না করব না। এই যে মুছে ফেলছি। থ্যাংক ইউ।
জারিফের কেমন জানি লাগছে। আজ ওর মা বেঁচে থাকলে হয়তো এত খারাপ হতো না। জীবনে প্রথম আজ ভালো একটা কাজ করেছে ও। বাকি জীবন তো ড্রাগস আর মেয়ে নিয়েই কাটিয়ে এসেছে। জারিফ সবার আড়ালে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছে, সাথে কেউ নেই। হঠাৎ ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া। নাদিয়া জারিফকে দেখে বলে ওঠে, এ কি, আপনি কাঁদছেন কেন? জারিফ দ্রুত চোখ মুছে বলে, না না, ও কিছু না। আঙ্কেল কেমন আছে? এখন ভালো, মা বাবার কাছে আছে। একটা কথা বলি? বলো। আপনাকে একটু জড়িয়ে ধরি? জারিফ নাদিয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নাদিয়া বুঝতে পারে জারিফের সম্মতি আছে। নাদিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে জারিফকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জীবনে প্রথম আজ কোনো নারীর স্পর্শে জারিফের উত্তেজনা হয়নি, বরং চোখ ফেটে কান্না আসছে। নাদিয়া কান্না করতে করতে বলছে, খুব ভয় পেয়েছিলাম, বাবা আমাদের সব। আজ আপনি না থাকলে হয়তো বাবাকে হারাতে হতো। নিজের জীবনটা দিয়ে দিলেও আপনার এই ঋণ শোধ কখনো হবে না। আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। জারিফ এই ভালো মানুষ শব্দটা কেন যেন আর নিতে পারছে না। ওর বুক চিরে যাচ্ছে এই শব্দটা শুনে, কারণ ও জানে ও কতটা খারাপ। জারিফের দম বন্ধ হয়ে আসছে। ও এই সবকিছু থেকে মুক্তি চায়। ৩-৪ দিন পর নাদিয়ার বাবাকে রিলিজ দেওয়া হয়। নাদিয়ার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওরা বাসায় চলে আসে। সবাই খুশি হলেও নাদিয়ার মুখ অন্ধকার। বাসায় আসার পর থেকে জারিফের কোনো খবর নেই। যতবারই ও কল দেয় নাম্বার বন্ধ। নাদিয়া কিছু বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। এভাবে টানা 10 দিন চলে যায়। জারিফ যেন উধাও। নাদিয়া আর পারে না। অনলাইন থেকে জারিফের নিজের বাসার ঠিকানা বের করে নাদিয়া চলে যায় সেখানে। নাদিয়া এখন জারিফের বাসার সামনে। কাকে চাই? উনি কি বাসায় আছেন? কে? জারিফ খান। জি ম্যাম। আমি একটু ওনার সাথে দেখা করব। গত 10 দিন ধরে ওনার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আপনি ওনার কাছের কেউ? কিছুটা। ম্যাম, সত্যি স্যার ভালো নেই। আমরাও খুব চিন্তায় আছি। আপনি ওনার সাথে যান। এই ওনাকে স্যারের কাছে নিয়ে যাও। ম্যাম দেখুন না স্যারের কি হয়েছে। নাদিয়া জারিফের লোকের সাথে বাসার ভিতরে জারিফের কাছে যাচ্ছে। ওর খুব ভয় আর চিন্তা হচ্ছে। কি হয়েছে জারিফের? ঠিক আছে তো জারিফ? ঠিক আছে তো জারিফ? নাদিয়া এসব ভেবে খুব চিন্তিত হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ও জানে না ওর জন্য সামনে কত বড় এক সত্যি অপেক্ষা করছে। ম্যাম, স্যার ভিতরে আছেন, আপনি যেতে পারেন। আমি আসি। নাদিয়া বুঝতে পারছে না জারিফের কি হয়েছে। নাদিয়া আস্তে করে দরজা ঠেলে ভিতরে যায়। ও ভিতরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। করিডোরের আলো রুমের ভিতরে পড়ছে। সেই আলোতে কাউকে মেঝেতে অন্যদিকে ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে। নাদিয়া আরো একটু সামনে এগোতেই ওর নাকের মধ্যে বিশ্রী একটা গন্ধ পায়। বমি আসছে রীতিমতো। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে ভাঙা কান্নাসিক্ত অসহায় নেশাকারী এক পরিচিত কণ্ঠ ভেসে আসে নাদিয়ার দিকে। চলবে, সবার ভালো সারা চাই। কেমন লেগেছে জানাবেন, কিন্তু সাথে থাকবেন সব সময়। রকি, তুই আবার আমার রুমে এসেছিস? বলছি না আমার কাছে আসবি না। আমি আগুন, আমার কাছে যেই আসবে সেই শেষ হয়ে যাবে। যা এখান থেকে, আমার নেশা করতে দে। আর আসবি না, যা। নাদিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি জারিফ নাকি অন্য কেউ? ওর যেন বিশ্বাসই হচ্ছে না। নাদিয়া মদের পচা বিশ্রী গন্ধ উপেক্ষা করে সব ভুলে জারিফের দিকে এগিয়ে যায়। ততক্ষণে জারিফ আবারও উঠে বসেছে। ও নেশা কাতর, তবে জ্ঞান হারায়নি, খুব কষ্টে আছে। নাদিয়া নিজেকে বিশ্বাস করাতে নিঃশব্দে জারিফের সামনে মাটিতে গিয়ে বসে। জারিফ ওর পাশে কাউকে দেখে ভালো করে ঘুরে তাকিয়ে দেখে নাদিয়া। জারিফ মদের বোতলের দিকে তাকিয়ে আবারও নাদিয়ার দিকে তাকায়। নাদিয়ার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। এই অশ্রু জারিফের এই অবস্থা দেখে। ওর মাথা কাজ করছে না জারিফের এই অবস্থা দেখে। জারিফ নাদিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হে রকি, দেখ নাদিয়া আসছে। না না, ও কেমনে আসবে?
আরে তোর পানিতে এত নেশা, নাদিয়াকে দেখতেছি আমি। জারিফ আরও এক ঢোক খেয়ে বোতল ফেলে দিয়ে নাদিয়ার দিকে ঘুরে নিঃশব্দে কান্না করতে করতে বলে, এই তুই আমার জীবনে ঝড়ের মতো এসে সব শেষ করে দিয়েছিস। তুই আমাকে ভালো মানুষ বলিস, তুই জানোস আমি কত খারাপ, কত মেয়ের সাথে রাত দিন দুপুর আমি কাটাইছি, জানিস তুই? জানিস না, আর আমাকে বলিস আমি ভালো মানুষ? ফাক ইউর ভালো মানুষ, আমি ভালো মানুষ না। এই যে তুই, তোর সাথে কেন এত ভালো জানিস? কেমন করে জানবি? তাহলে শোন, তোর এই নরম কামুক শরীরটার জন্য আমি তোর কাছে ভালো হয়েছি, যাতে তোর এই শরীরের স্বাদ আমি নিতে পারি, বুঝলি? আমি ভালো মানুষ নই, তোর শরীরের জন্য আমি তোর কাছে গেছি। প্রেম ভালোবাসা এসব কিচ্ছু না আমার কাছে, কিচ্ছু না। ও আবার বলতে নিয়ে জারিফ নাদিয়ার হাত ধরে ফেলে। প্রথমে এক হাত দিয়ে ধরে, ও মুহূর্তেই চমকে যায়। নাদিয়া কাঁদছে বাকরুদ্ধ হয়ে। জারিফ নাদিয়ার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ওকে স্পর্শ করে অনুভব করছে। ওর সব নেশা মুহূর্তেই শেষ। ও ভীষণ অবাক হয়ে বলে, নাদিয়া, তুমি সত্যি এখানে? কিভাবে? নাদিয়া আস্তে উঠে দাঁড়ায় আর নিথর মলিন ভাব নিয়ে দরজার দিকে যায়। জারিফ অস্থির হয়ে বলে ওঠে, দোহাই লাগে, যেও না, প্লিজ আমাকে মাফ করে দাও, যেও না নাদিয়া, আমার কথা শোনো। হয়তো এসব শুনে নাদিয়া চলে যাবে এটাই স্বাভাবিক, আর জারিফও তাই ভেবেছিল। কিন্তু সব স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দিয়ে নাদিয়া দরজার কাছে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর জারিফের দিকে ঘুরে তাকায়। জারিফ স্তব্ধ, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নাদিয়ার মুখটা খুব শক্ত হয়ে আছে, ওর চোখটা নিষ্প্রাণ। জারিফের সামনে নাদিয়া আস্তে আস্তে ওর হিজাবটা খুলে পাশে ফেলে দেয়, এরপর বোরখাটাও খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখে জারিফের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, গা হাত পা সব আগুন হয়ে যাচ্ছে, কাঁপছেও। নাদিয়া এখন শুধু সালোয়ার আর পায়জামা পরে আছে, আর কিচ্ছু নেই ওর শরীরে। নাদিয়া জারিফের কাছে আসে, ওর সামনে বসে। জারিফ পাথর হয়ে আছে। নাদিয়া জারিফের চোখের দিকে তাকিয়ে আছে। একদম নীরবতা। জানলা দিয়ে দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো উঠছে। এসি থেকে মাঝে মাঝে হালকা শব্দ আসছে। এ যেন এক ভয়ানক নীরবতা। এই নীরবতা ভেঙে নাদিয়া আস্তে করে মলিন শুকনো কণ্ঠে বলে ওঠে, নিন, আমার সব আপনাকে দিয়ে দিলাম, ইচ্ছে মতো ভোগ করুন। এই যে আমি পরনের শেষ জামা আর পাজামা খুলছি, আমার শরীরটাই তো আপনার চাই। নিন, দিয়ে দিলাম, আপনার বাসনা পূর্ণ করুন। জারিফ বাকরুদ্ধ, হতভম্ব, স্তব্ধ সব হয়ে গিয়েছে। এ কি করছে নাদিয়া? জারিফের এখন ব্রেনের স্নায়ুকোষগুলো বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভিতরে শুধু দুমদুম করে খুব জোরে জোরে হার্টবিট হচ্ছে। দমটা কেমন ঘন হয়ে আসছে। ঠান্ডা এসির ভিতরে ঘেমে পুরো মুখ ভিজে গিয়েছে জারিফের। এদিকে নাদিয়া আস্তে করে ওর পরনের জামা দুই হাত দিয়ে উঠিয়ে ফেলছে। জারিফ ওর চক্ষু দিয়ে নাদিয়ার মেদহীন ফর্সা উন্মুক্ত পেটটা অলরেডি দেখে ফেলেছে, কিন্তু বাকিটুকু উন্মুক্ত হওয়ার আগেই জারিফ উঠে নাদিয়াকে থামিয়ে ওর জামা নামিয়ে দেয়। ও অস্থির হয়ে গিয়েছে। কান্না করতে করতে নাদিয়ার হিজাব এনে ওর বুক ঢেকে দেয় আর বলে, প্লিজ, আমার এসব চাই না, তুমি চলে যাও, দোহাই লাগে, চলে যাও। নাদিয়া জারিফের একদম কাছে আসে, বুকের উপর থেকে আবারও কাপড়টা ফেলে দিয়ে বলে, কেন চলে যাব? আমার এই শরীরটাই তো আপনি চেয়েছেন। আচ্ছা, কি আছে এই শরীরে যা আপনাকে এতটা কামুক করে দিয়েছে? মিষ্টি নেশাকাতর ঘ্রাণ, নরম ঠোঁট, মেথিন শরীর, বুকের দুটো সুন্দর কারুকার্য করা মাংসপিণ্ড, আর কোমরের নিচে কামুকতার পরিপূর্ণ। এই তো ঠোঁট কামড়ে বুকের মাংসপিণ্ডটাকে খাপলে ধরে কোমরের নিচটায় জোর করে প্রয়োগে সতীত্ব হরণেই তো আপনার শান্তি হবে, তাই না? চরম সুখ পাবেন আপনি। এর জন্যই তো নারীকে তো এর জন্যই বানানো হয়েছে। সে ভালোবাসা পাওয়ার যোগ্য না, আর শরীরটাই পুরুষের ভালোবাসা, আর মনটা মূল্যহীন।
অস্তিত্বহীন, তাই না? তাহলে আর দেরি কেন? নিন, আমায় তাড়াতাড়ি হরণ করুন, চরম সুখে মেতে উঠুন, আমি প্রস্তুত। জারিফ নাদিয়ার কথা শুনে রীতিমতো পাগল হয়ে গিয়েছে। ও দেওয়ালে ঘুষি মারতে মারতে বলছে, না না না, আর না। আমি সব জানি, নারী কোনো খেলার বস্তু না। আমি ভুল করেছি। আমার নিঃসঙ্গতা আমায় আজ এত খারাপ বানিয়েছে, আমাকে নারী হরণকারী বানিয়েছে। না, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ নিজেকে মেরেই ফেলবো। তুমি চলে যাও, আমি কিচ্ছু চাই না। না। জারিফ নিজেকে হারিয়ে ফেলেছে। সমানে দেওয়ালে ঘুষি মারছে, হাত দিয়ে রক্ত পড়ছে। নাদিয়া ভীষণ ভয় পেয়ে যায় জারিফকে দেখে। ও কোনো রকমে জারিফকে ধরে ওর গালে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারে। জারিফ স্থির হয়ে যায়, নাদিয়ার দিকে তাকিয়ে কান্না করে দেয়। নাদিয়া আর না পেরে জারিফের ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দেয়। এছাড়া আর কোনো উপায় পায়নি জারিফকে শান্ত করার। অনেকক্ষণ পর নাদিয়া জারিফকে ছাড়ে। জারিফ ঠাস করে ফ্লোরে বসে নাদিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও নাদিয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছে করছে, আমার দম বন্ধ হয়ে আসছে। নাদিয়া কান্না করতে করতে নিচে বসে পড়ে। জারিফের গাল দুটো ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আপনি শান্ত হন দয়া করে। একজন নারী যখন একটা পুরুষকে স্পর্শ করে, তার সাথে মিশে যায়, সেখানে কখনো কামুকতা থাকে না। কি থাকে জানেন? ভালোবাসা। নারী কোনোদিন কামুকতা নিয়ে তার পুরুষকে ছোঁয় না, ভালোবেসে তাকে ছোঁয়। এই ভালোবাসার পরম পুরুষটাকে নিস্তেজ করে দেয়, যেমনটা আপনাকে করেছে। আপনি আগুন হলে আমি পানি, আর এই স্পর্শ আপনাকে নিভিয়ে দিয়েছে। আপনার কাছে আসলে আর কেউ জ্বলবে না। দেখুন আমাকে, আমি কি জ্বলছি। জারিফ নাদিয়াকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আরো কান্না করে। আর ছেলেটা খুব কান্না করছে। মনের সব কষ্টগুলো কান্নায় ভেসে যাচ্ছে। জারিফ কান্না করতে করতে বলে, তোমাকে আমার প্রয়োজন নাদিয়া, তোমার এই ভালোবাসা আমার প্রয়োজন। আমি ভালো হতে চাই, আর তুমি ছাড়া আমাকে কেউ ভালো করতে পারবে না, কারণ তুমি ছাড়া আমার আর কেউই নেই, কেউ নেই। আমি আছি, আর কাউকে লাগবে না। আপনাকে আমি ভালো করব, সুন্দর একটা জীবন দেব। নাদিয়া, আমাকে বিয়ে করবে? জানি আমি এই দুনিয়ার সবচেয়ে খারাপ একটা ছেলে, কিন্তু বিশ্বাস করো, আমি এখন ভালো হতে চাই। শুধু তোমাকে আমার পাশে চাই সারা জীবনের জন্য। করবে বিয়ে আমাকে? নাদিয়া চুপ করে আছে, কিছু বলছে না। জারিফ নাদিয়াকে ওর সামনে আনে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে আছে। জারিফ বলে, তুমি রাজি নও, তাই তো? আমি এই জারিফটাকে কখনো বিয়ে করতে রাজি না। তবে আপনি যদি একদম ভালো হয়ে যান, তাহলে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি পারবেন ভালো হতে? তুমি যদি আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো, আমায় ভালো করতে চাও, তাহলে আমি অবশ্যই ভালো হব। তাহলে 1 বছর সময় নিলাম। এই 1 বছরের ভিতরে আপনার সব খারাপ অভ্যাস, খারাপ কাজ ছাড়তে হবে, আমি ছাড়া। যেদিন আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে মানুষের মতো মানুষ হবেন, সেদিন আবার বিয়ের কথা বলবেন। ঠিক আছে, তাই হবে, শুধু তুমি পাশে থেকো। এরপর জারিফের নষ্ট পচা খারাপ জীবনটা নাদিয়া নিয়ে নেয়। ওর মতো করে জারিফের জীবনটা আবারও গুছাতে শুরু করে। সবার আগে, আপনি এ যাবৎ কত মেয়ের মন ভেঙেছে? সত্যি বলতে একজনের, আর বাকিরা চাহিদার টাকার জন্য এসেছিল। যেই মেয়েটার মন ভেঙেছেন, ওর কাছে গিয়ে মাপ চান, তারপর বাকি কাজ হবে। ঠিক আছে। জারিফ নওরিনকে কল করে দেখা করতে বলে। আজ প্রায় 15 দিন পর নওরিনের সাথে জারিফের দেখা হতে যাচ্ছে। মেয়েটা অসম্ভব এক্সাইটেড হয়ে আছে। ও জানতো জারিফ এতদিন ঢাকার বাইরে ছিল। জারিফ গাড়ি থামিয়ে নামতেই দেখে নওরিন দাঁড়িয়ে আছে। নওরিন জারিফকে দেখে দৌড়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, 15টা দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, আজ সে অপেক্ষা শেষ হলো। কেমন আছো তুমি? এত শুকিয়ে গেছো কেন? আর মুখটাও এমন কেন?
নওরিন, আমি ভালো হতে চাই। এই অন্ধকার জীবন আর ভালো লাগে না। সত্যি? যাক, খুব ভালো। আমরা দুইজনই ভালো হয়ে যাব। আমি তোমার সাথে থেকে তোমার সব খারাপ অভ্যাস শেষ করে দিব, শুধু ভালোবাসবো। লাইফ ইজ সো মাচ বেবি, আই মিস ইউ আ লট। জারিফের বুক ফেটে যাচ্ছে। কিভাবে আরো একটা বিষাক্ত সত্য নওরিনকে বলবে, যেখানে আছে শুধু কষ্ট আর কষ্ট। তাও জারিফ নিজেকে শক্ত রেখে বলে, সেই দায়িত্ব অলরেডি একজন নিয়ে ফেলেছে নওরিন। নওরিন ঝটকা মেরে জারিফের কাছ থেকে দূরে সরে আসে। ও স্তব্ধ হয়ে গিয়েছে জারিফের কথা শুনে। ও বাকরুদ্ধ। নওরিন আবারও জারিফের একদম কাছে এসে বলে, তুমি কি বললে? ক্ষমা বিদায় মানে? জারিফ নওরিনকে সব বলে। ও যে শুধু নাদিয়ার রেশ কাটানোর জন্য নওরিনের শরীরটা ভোগ করেছে, কিন্তু কখনোই ওকে পছন্দ বা ভালো লাগা হয়নি। নওরিনকে সব সত্য বলে জারিফ লাস্টে অসহায়ভাবে বলে, নওরিন, আমাকে ক্ষমা করে দাও। আমি নতুন একটা জীবন চাই। আমি নাদিয়াকে নিয়ে বাঁচতে চাই। আমি তোমার মন নিয়ে খেলেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ নওরিন, প্লিজ। জারিফের কথা শেষ হলে নওরিন যা করলো তার জন্য জারিফ মোটেও প্রস্তুত ছিল না। জারিফের কথা শেষ হলে নওরিন যা করলো তার জন্য জারিফ মোটেও প্রস্তুত ছিল না। নওরিন ওর হাত দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে জারিফকে। জারিফ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নওরিন এমন কিছু করবে ও কখনো ভাবেনি, কিন্তু ও জানে ও নওরিনের সাথে অপরাধ করেছে, তাই এটা ওর প্রাপ্য। জারিফ গালে হাত দিয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। নওরিন জারিফের কাছে এসে ওর কলার ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কি তুই বাজারের মেয়ে ছেলে ভেবেছিলি? দিনের পর দিন, রাতের পর রাত আমাকে ভোগ করেছিস, তাও অন্য মেয়ে ভেবে। ছি ছি, ঘৃণা হচ্ছে আমার যে তোর মতো একটা খারাপ ছেলেকে আমি ভালোবেসেছি। আমি চেয়েছিলাম যে তোর যখন শরীর পছন্দ, তাহলে আমি সেটা দিয়ে তোকে আমার কাছে রাখবো, তোকে ভালো বানাবো। আর তুই কিনা আমাকে অন্য একজন ভেবে ভোগ করেছিস। তুই আমার ভালোবাসাকে অসম্মান করেছিস, আমার মন নিয়ে খেলেছিস। তুই জীবনেও কোনোদিন সুখী হবি না। অভিশাপ দিলাম তোকে, আর কোনোদিন আমার কাছে আসবি না, কোনোদিন না। তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। আর বিদায়, যা, চিরবিদায় দিলাম তোকে, চলে যা। নওরিন খুব কান্না করতে করতে ওর গাড়িতে উঠে চলে যায়। জারিফ মাটিতে হাঁটুর ওপর বসে পড়ে। কান্নায় ভেঙে পড়ে ওর ভুলের জন্য। নওরিনের সাথে খুব বড় অপরাধ করে ফেলেছে ও, যার সত্যিই কোনো ক্ষমা নেই। জারিফ বাসায় আসে, খুব ভেঙে পড়ে ও। এদিকে নাদিয়া আবারও জারিফের ফোন অফ পেয়ে সোজা ওর বাসায় চলে আসে। এসে দেখে জারিফ অন্ধকার রুমে বসে একা একা কাঁদছে। একটা পুরুষকে এভাবে কাঁদতে দেখাটা সত্যিই খুব বেমানান। নাদিয়ার বুক ফেটে যাচ্ছে জারিফের এই কান্নায়। নাদিয়া জারিফকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। জারিফ নাদিয়াকে সব বলে। নাদিয়া জারিফের চোখ মুছে দিয়ে বলে, আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন, এটাই বড়। এখন সে যদি ক্ষমা না করে তাহলে আর কি করবেন? আপনি তো অনুতপ্ত। এখন যদি তার ক্ষমার জন্য নিজেকে কষ্ট দিয়ে আবার সেই আগুনে চান, তাহলে তো সেই আগের মতোই হয়ে যাবে। কান্না বন্ধ করে আমি যা যা বলি তা তা করেন। আপনাকে সব ছাড়তে হবে। নাদিয়া, তুমি আমাকে অদ্ভুত ক্ষমা করে দিও। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই টাকা পয়সা, সব সম্পত্তি, এসব মূল্যহীন। আমার শুধু তোমাকে চাই। আমাকে একা করো না। এই যে আমি আছি তো, সারা জীবন আপনার পাশেই আছি। আমার বাবার জীবন যে বাঁচাতে পারে সে অন্তত বিবেকহীন কিংবা অমানুষ নয়। হয়তো আপনি ভুল করেছেন, তা শোধরাবারও সময় হয়েছে। উঠুন, ফ্রেশ হয়ে কিছু খাবেন। কালকে রিহাবে ভর্তি হবেন। সবার আগে সব নেশা ছাড়তে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। একজন নেশাখোর কখনো বাবা হতে পারে না। উঠুন। জারিফের জীবনের লাগামটা নাদিয়া এবারে শক্ত করে ধরে। বাসার সব মদ কিংবা নেশা জাতীয় সব আগুনে পুড়িয়ে ফেলে দেয় নাদিয়া।
বাসার সব মদ কিংবা নেশাজাতীয় সব আগুনে পুড়িয়ে ফেলে নাদিয়া। জারিফের পুরো বাসা পরিবর্তন করে ফেলেও। প্রায় 7-8 মাস জারিফ রিহাবে থাকে। অনেক কষ্ট হয় ওর, কিন্তু যখন কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হয় তখন হাজারটা কষ্ট সহ্য করা যায়। আজ জারিফ সম্পূর্ণ মাদক মুক্ত। রিহাব থেকে আজ ওর মুক্তি। জারিফ রিহাবের বাইরে বেরিয়ে আসে, এসে দেখে ওর বাবা আর নাদিয়া দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে জারিফ খুব খুশি হয়। ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে। দুজনের চোখেই পানি। জারিফের বাবা ওকে বলে, বাবা আমাকে মাফ করে দে, অর্থ আয় করতে করতে আমি তোকে সময় দিতে পারিনি। এই যে তোর নাদিয়া, মেয়েটা আমাকে সব বুঝিয়েছে। তোর মনে যে কত কষ্ট সব বুঝতে পারছি। আমাকে মাফ করে দে বাবা। না বাবা, তুমি মাপ চেও না, শুধু একটু কাছে আর চোখের সামনে থেকো। এখন থেকে তোর সাথে থাকবো, আর আমাদের সাথে থাকবে আমার একমাত্র ছেলের বৌমা নাদিয়া মা। নাদিয়া বাবা আর ছেলের ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়ে। ওর মন ভরে আসে। ওরা জারিফের বাসায় চলে আসে। আজ 7-8 মাস পর জারিফ ওর বাসায় এসেছে। ও ওর বাসায় ঢুকে পুরো অবাক, এমনকি ওর লোকদের দেখেও। সব পরিবর্তন। আগে সবকিছুতে কালো কালো একটা ভাব ছিল, কিন্তু এখন সব রঙিন। জারিফের খুব ভালো লাগছে। নাদিয়া মিটমিট করে হাসছে। সেদিন বিকেলে, জারিফ উঠুন, আপনাকে এক জায়গায় যেতে হবে। ঘুমন্ত ক্লান্ত জারিফ উঠে বসে আর বলে, কোথায়? হুজুরের কাছে। কেন? তওবা করবেন এ যাবৎ যা করেছেন সব কিছুর জন্য। আচ্ছা যাব। উঠে সুন্দর করে সাবান নিয়ে এই পাঞ্জাবিটা পরে আসেন। জানো, আমি কখনো পাঞ্জাবি পরিনি, এই প্রথম। সত্যি তুমি আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। কথা কম, যা বলছি তাই করেন। আচ্ছা আচ্ছা। জারিফ শাওয়ার নিয়ে সাদা কাজ করা পাঞ্জাবিটা পরে নেয়। নাদিয়া জারিফকে দেখে মুগ্ধ হয়ে যায়। চেনাই যাচ্ছে না ওকে। এরপর নাদিয়া জারিফকে নিয়ে সোজা হুজুরের কাছে যায়। হুজুর জারিফকে তওবা পড়ায় এবং অনেক কিছু বলে। জারিফ হুজুরের সামনে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে ও আর কোনো খারাপ কাজ করবে না। এরপর নাদিয়া জারিফকে নিয়ে বাসায় আসে। এখন সময়টা বিকেল। নাদিয়া আর জারিফ ছাদে দোলনায় বসে আছে। জারিফ ছাদের দিকে তাকিয়ে আছে। নাদিয়া আস্তে করে বলে ওঠে, আমার দায়িত্ব শেষ। আপনি এখন একজন মানুষের মতো মানুষ হয়েছেন। ঠিকমতো নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। ইসলামিক নিয়ম অনুযায়ী আমি আপনার কাছে আর আসতে পারবো না। যদি কাছে রাখতে চান তাহলে বিয়ে করতে হবে, অন্যথায় আমি আজকের পর থেকে আর আপনার কাছে থাকতে পারবো না। বলেই নাদিয়া উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। জারিফ পিছ থেকে ওকে ডাক দেয় আর বলে, কাল তোমার বাবা মাকে বলো আমি আসছি আমার বাবা মাকে নিয়ে। নাদিয়া একটা হাসি দেয়। জারিফের দিকে না তাকিয়েই চলে আসে। পরদিন জারিফ ওর বাবাকে নিয়ে নাদিয়ার বাবা মার সাথে ওদের বিয়েটা ফাইনাল করে আসে। খুব ধুমধাম করে ওদের বিয়ে হওয়ার কথা হলেও নাদিয়ার ইচ্ছায় ওদের সম্পূর্ণ ইসলামিক নিয়মে বিয়ে হয়। কারণ নতুন এই জীবনের শুরুটা যদি আল্লাহকে নারাজ করে করা হয় তাহলে সামনের ভবিষ্যৎটা খুব খারাপ যায়, আর সেটা নাদিয়া চায় না। তাই ওদের বিয়ে ইসলামিক ভাবেই হয়। আজ ওদের বাসর রাত। একটু আগেই নাদিয়াকে নিয়ে এসেছে জারিফ। জারিফ এখন খুব শান্ত, নম্র আর ভদ্র। ও নাদিয়াকে ঠাস করে কোলে তুলে নিয়ে ওর রুমে ঢোকে। তারপর নাদিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে জারিফও নাদিয়ার সামনে গিয়ে বসে। ও আর নাদিয়া চুপচাপ বসে আছে। নাদিয়ার অসম্ভব লজ্জা লাগছে। অন্যদিকে জারিফের মন ভারাক্রান্ত। তবে মনের ভিতরে অশান্তি নেই, আছে এক রাশ প্রশান্তি। নাদিয়া লজ্জায় জারিফের দিকে তাকাতে পারছে না, কিন্তু জারিফ মন ভরে আজ নাদিয়াকে দেখছে। হিজাব পরা নাদিয়াকে বেশ সুন্দরী লাগছে। একমাত্র নাদিয়াই সবসময় বোরখা আর হিজাব পরত। জারিফ নাদিয়ার মিষ্টি ঠোঁটটার কোনায় ছোট্ট কালো তিলটার দিকে তাকিয়ে আছে। নাদিয়া খুব সাহস করে জারিফের দিকে তাকায়। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া মুচকি হাসে আর বলে, চলুন ফ্রেশ হব, এভাবে ভালো লাগছে না। আচ্ছা। দাঁড়ান।
বলেই নাদিয়া বেড থেকে নেমে আলমারি খুলে জারিফের জন্য ওর পছন্দের একটা টি শার্ট আর প্যান্ট এনে জারিফের হাতে দিয়ে বলে, যান, এগুলো পরে অজু করে আসেন, নামাজ পড়বো। ও মা, এখন আবার কিসের নামাজ? এসা নামাজ না পড়লাম? পাগল, এটা আমাদের সাংসারিক জীবন যাতে সুখের হয় তার জন্য মহান আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করব। এটা নিয়ম, আল্লাহ খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আবার কই যাব? কেন, চেঞ্জ হতে? পিটিয়ে সোজা করে ফেলবো। আমার লজ্জা লাগে না বুঝি? যাও, অন্য রুম থেকে চেঞ্জ করে আসো। আচ্ছা। জারিফ দ্রুত চলে যায় নাদিয়ার ধমক খেয়ে। নাদিয়া খুব হাসে ও ফ্রেশ হতে চলে যায়। যখন বাইরে আসে দেখে জারিফ ওর রুমে বসে আছে। নাদিয়াকে দেখে জারিফ বাকরুদ্ধ। নাদিয়া নীল শাড়ি পরেছে, ওর ঘন কালো মেঘের মতো চুলগুলো সব ছেড়ে দেওয়া। জারিফ মুগ্ধ হয়ে দেখছে শুধু। নাদিয়া আর চোখে জারিফকে দেখে লজ্জা পায়। নাদিয়া তাড়াতাড়ি রেডিমেড হিজাব পরে বলে, এই যে পরে দেখবেন আমাকে, আগে আসো, নামাজ পড়ি। এরপর নামাজ শেষ হলে নাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিচ্ছে। জারিফ দূর থেকে ওকে দেখছে। একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা অনুভূতি হচ্ছে। জারিফ এখনো পর্যন্ত নাদিয়াকে ভালোবাসি বলেনি। ওর প্ল্যান অনুযায়ী ও আজকে বলবে। একটু পরই নাদিয়াকে দেখতে দেখতে জারিফের মনটা কেমন খারাপ হয়ে আসে। পূর্বের সব খারাপ কাজগুলোর কথা মনে পড়ে মন বিষণ্ণ হয়ে আসে। হঠাৎ করে নাদিয়া বলে ওঠে, এখন যদি মন খারাপ করেন, বউ কিন্তু মন খারাপ করে বসে থাকবে, পরে কিন্তু আদর টাদর করতে পারবেন না, বলে দিলাম। জারিফ হাসে। ও সব ভুলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে নাদিয়ার পিছনে যায়। নাদিয়া ওর চুল আঁচড়াচ্ছিল। জারিফ পিছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে। নাদিয়ার চুল থেকে আসা মিষ্টি ঘ্রাণ ও নিতে থাকে। এই প্রথম জারিফ নাদিয়াকে আলিঙ্গনের উদ্দেশ্যে ছুঁয়েছে, যেটা সম্পূর্ণ হালাল। জারিফ পাগল হয়ে যাচ্ছে। এদিকে নাদিয়ার মাঝেও ঝড় শুরু হয়েছে। পুরো শরীরে অজানা এক শিহরণ অনুভূত হচ্ছে জারিফের প্রতিটি স্পর্শে। জারিফ নাদিয়াকে ওর দিকে ঘুরিয়ে ফেলে। নাদিয়া জারিফের বুকের দিকে তাকিয়ে আছে লজ্জায়। জারিফ নাদিয়ার গাল দুটো ধরে ওর চোখে চোখ রাখে। দুজনের চোখে মুখে নেশায় ভরা। জারিফকে আজ খুব সুন্দর লাগছে। নাদিয়া মন ভরে ওকে দেখছে। ও খেয়াল করে জারিফের চোখ ছলছল করছে। ওকে অবাক করে দিয়ে জারিফ নাদিয়ার কপালের সাথে ওর কপাল লাগিয়ে বলে, ভালোবাসি তোমাকে, খুব খুব ভালোবাসি আমার বউ। নাদিয়া মুহূর্তেই শক খায়। ও ভাবেনি জারিফ এমন কিছু বলবে। নাদিয়া জারিফকে শক্ত করে জড়িয়ে ধরে। জারিফও। ও নাদিয়ার মাথার পিছনে হাত বুলিয়ে দিয়ে বলছে, আমার জীবনের আলো তুমি, ভালোবাসা তুমি, ভালো লাগা তুমি, আমার হাসি, আমার ভালো থাকা সব তুমি। তোমার স্পর্শে আমি শান্তি খুঁজে পাই নাদিয়া, অনেক শান্তি। আর আমি খুঁজে পাই সীমান্তহীন ভালোবাসা, যা একান্তই আমার জন্য। বলো, আজ রাতটা তুমি কিভাবে পার করতে চাও? বলবো? বলো। আপনার বুকের সাথে মিশে যেতে চাই, আপনার আদর ভালোবাসা পেতে চাই, আপনার মাঝে হারিয়ে যেতে চাই। ওরে লুচু মেয়ে, তাই নাকি? আচ্ছা আচ্ছা। নাদিয়া একটা ঘোরের মধ্যে ছিল, তাই মনের কথা সব বলে দিয়েছে। এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জারিফ আবারও মজা করে বলে, আমার বউয়ের আদর লাগবে? আমার মাঝে হারিয়ে যেতে চায়? আর কি কি চায় আমার বউ শুনি? বলেই নাদিয়া জারিফকে ছেড়ে যেতে নিলে জারিফ নাদিয়াকে ধরে একটান মেরে ওর মিষ্টি ঠোঁটটাকে একদম ওর করে নেয়। নাদিয়া যেন এটার অপেক্ষাতেই ছিল। দুজন সমান তালে নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছে। অনেক কিছুকে জয় করে আজ ওরা মিলিত হয়েছে, মিশে যাচ্ছে একে অপরের মাঝে। দীর্ঘ একটা রাত, এখনো অনেক সময় বাকি। সেদিন রাতের পর থেকে অনেকটা সময় চলে যায়। বলতে গেলে আজ 6 মাস হয়েছে। নাদিয়া এখন মা হবে। ওর পেটে জারিফের অনাগত সন্তান। নাদিয়া 4 মাসের প্রেগনেন্ট। একসময় নাদিয়া জারিফের কেয়ার করত, এখন জারিফ নাদিয়ার কেয়ার করে।
অসম্ভব যত্ন করে নাদিয়ার। ওর খাওয়া দাওয়া, ঘুম, ওয়াশরুম সব জারিফ খেয়াল রাখে। সারাদিন নাদিয়াকে সময় দেয় জারিফ। নাদিয়া খুব খুশি এমন একজন স্বামী পেয়ে। খুব ভালোই যাচ্ছিল ওদের সময়, কিন্তু এই ভালো সময় হঠাৎ করেই খারাপ সময়ে পরিণত হতে থাকে। নাদিয়ার যখন 6-7 মাস চলে, ওর শরীর ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। প্রচন্ড পেইন আর পুরো শরীরে বারবার পানি চলে আসে। নাদিয়ার আর ওদের অনাগত সন্তানের অবস্থার দিন দিন অবনতি হতে থাকে। জারিফের চোখ ফুলে নীল হয়ে গিয়েছে কান্না করতে করতে। নাদিয়ার দিকে তাকানোই যাচ্ছিল না। বড় বড় ডাক্তারের ট্রিটমেন্টের আওতায় আছে নাদিয়া, তাও কেন জানি ওর শরীর ধীরে ধীরে খারাপই হচ্ছে। হাসি খুশি পুরো পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। জারিফকে দেখে এখন চেনাই যায় না। নাদিয়ার এমন অবস্থা যে পেনের কারণে ওর মায়াবী সুন্দর মুখখানা পুরো নীল হয়ে গিয়েছে। জারিফ আর নিতে পারছে না। নামাজ, রোজা, জাকাত, সদগা সব করেও নাদিয়া ভালো হচ্ছে না। এভাবে চলতে চলতে নাদিয়ার ডেলিভারির সময় হয়। এখন নাদিয়ার অবস্থা অসম্ভব খারাপ। ডাক্তাররা পরীক্ষা করে বলে দিয়েছেন যে কোনো একজনকে বাঁচানো যাবে হয়তো, আবার দুজনেই মারা যেতে পারে। কিন্তু কে বাঁচবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নাদিয়া চাইছে ওর বাচ্চাটা বাঁচুক, জারিফ চাইছে দুজনেই বাঁচুক। নাদিয়ার বাবা মা আর জারিফের বাবা চাইছে দুজনেই বাঁচুক, কিন্তু হয়তো বাঁচানো যাবে একজনকে। নাদিয়া এখন আইসিইউতে। জারিফ অঝরে কান্না করছে বাইরে বসে, হাউমাউ করে কান্না করছে। কি থেকে কি হয়ে গেল ও বুঝতে পারছে এটা কারো অভিশাপ, যার জন্য ওর জীবন থেকে সব চলে যাচ্ছে। জারিফ নাদিয়াকে হারাতে চায় না, তাহলে সব শেষ। এসব ওর পাপের শাস্তি যা নাদিয়া পাচ্ছে। জারিফের শরীরের অবস্থা খুব খারাপ, অনেক দুর্বল। জারিফ পাগলের মতো করছে। ওর শ্বশুর শাশুড়ি কোনোভাবে ওকে শান্ত করতে পারছে না। জারিফ শুধু বলছে, এসব আমার পাপের শাস্তি। আল্লাহ তোমার দোহাই লাগে, আমার নাদিয়াকে বাঁচিয়ে দাও। তোমার দোহাই লাগে আল্লাহ, দুজনকে নিও না। টাকা পয়সা, ধন সম্পদ আজ সবকিছু মূল্যহীন। খুব অসহায় আজ সবাই। উপরওয়ালা যা ভালো চাইবেন তাই করবেন, তিনি ছাড়া আর কেউ নেই। দীর্ঘ 4 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসেন। তাদের চোখে মুখে দুঃখের স্পষ্ট ছাপ। জারিফের বুকের ভিতরটা এত জোরে কম্পিত হচ্ছে যে ওর দম বন্ধ হয়ে আসছে। তাও সবাই যখন বলে, ডক্টর কি হয়েছে? আমরা একজনকে বাঁচাতে পেরেছি, তবে তার অবস্থা খুব খারাপ। জারিফ হাউমাউ করে কান্না করতে করতে বলে, কে ডক্টর, কে? আমরা অনেক চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে, কিন্তু পেরেছি শুধু মাকে। আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি, ক্ষমা করবেন। সবাই দোয়া করুন মায়ের জন্য, তার অবস্থাও খুব খারাপ। ডাক্তাররা চলে যায়। জারিফ আর ওর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। পাপ কখনো ছাড়ে না, প্রকৃতি তার রিভেঞ্জ নেবেই। জারিফ আর নিতে পারে না, ভীষণভাবে ভেঙে পড়ে আর একসময় অজ্ঞান হয়ে যায়। পুরো পরিবারের জীবনটা যেন অন্ধকারে ঢেকে যায়। একদিকে জারিফ অসুস্থ আর অন্যদিকে নাদিয়া। জারিফের বাবা আর নাদিয়ার বাবা মা মিলে অনেক কষ্ট পরিশ্রম করে ওদের পাশে থেকে ওদের সুস্থ করে স্বাভাবিক করে। এই জালিম দুনিয়াতে একমাত্র আপনজন যদি কেউ থাকেন তারা হলেন বাবা মা। জারিফ আর নাদিয়ার বাবা মা ভেঙে পড়েননি, সন্তানদের হাত ধরে তাদের আবারও সুস্থ জীবনে এনেছেন, বাঁচার আলো দেখিয়েছেন। ওদের স্বাভাবিক হতে দীর্ঘ 1 বছর কেটে যায়। নাদিয়া আর জারিফ একদম চুপচাপ হয়ে গিয়েছে। দুইজন যেন জীবন্ত লাশ। দুজনেই হঠাৎ হঠাৎ ডুকরে ডুকরে কেঁদে ওঠে। জারিফ আস্তে করে বলে ওঠে, সব আমার পাপের শাস্তি। একজনের অভিশাপ আমার জীবনের সব সুখ কেড়ে নিল। চলো তার কাছ থেকে এবার ক্ষমতা নিয়ে আসি। নাদিয়া জারিফের দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ হয়ে। জারিফ আবারও অনেক কষ্টে নওরিনের সাথে দেখা করার ব্যবস্থা করে। ওরা এখন নওরিনের সামনে বসে আছে। নওরিন দুজনকে দেখে স্তব্ধ হয়ে আছে। ও কিছু বুঝতে পারছে না। ওর মধ্যে এখন আর রাগ নেই কেন জানি। জারিফ কেমন জানি হয়ে গিয়েছে। ওরা চুপচাপ বসে আছে নিচে তাকিয়ে। নওরিন বলে ওঠে, তোমাদের দুইজনের এই অবস্থা কেন? আমি তো সরে গিয়েছি তোমাদের জীবন থেকে। তারপর আবার কি হয়েছে?
কি এভাবে কাঁদছেন কেন? আমাকে তো তুমি ক্ষমা করনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার শাস্তি আমি পেয়েছি, খুব বড় একটা শাস্তি। আর আমার ভুলের জন্য অনেক কষ্ট পেয়েছি। আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে নরিন, সব সুখ শেষ। মানে কি কি হয়েছে আমাকে খুলে বলো। জারিফ কেঁদে দেয় আর সব বলে। নরিনের চোখ ভিজে যায়। ও ভাবেনি জারিফের সাথে এমন কিছু হবে। আসলে খুব কষ্ট পেয়েছিল নরিন, কিন্তু এখন এসব শুনে ওর পুরো চোখ অশ্রুতে ভরে আসে। ও উঠে নাদিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর জারিফকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের মাফ করে দিলাম, আমার অভিশাপ তুলে নিলাম। আল্লাহ তোমাকে মাফ করে দেন, আমাকেও তোমরা মাফ করে দিও। ভাবি, আমাকে মাফ করে দিবেন। আপু, আমার ছেলেটা, ও কোথায় চলে গেল? নরিন খুব কান্না করছে। ও কখনো ভাবেনি এমন কিছু হবে। ওর খুব খারাপ লাগছে। নরিন বলে, তোমরা আবার বেবি নাও, আল্লাহ ভরসা, এবারে কিচ্ছু হবে না, সুন্দর একটা বেবি হবে তোমাদের, দেখো তোমরা। আপু, আপনি ওনাকে মাফ করে দিয়েছেন তো? করেছি বোন, করেছি। আর ওর উপর আমার আর কোনো রাগ ক্ষোভ নেই। ওর শাস্তি পেয়েছে। তোমরা আবার নতুন করে শুরু করো, আবার ভালোবাসা তোমাদের সাথে আছে। ধন্যবাদ আপু। এরপর জারিফ আর নাদিয়া আবারও বেবি নেয়। এবারে আর কোনো সমস্যা হয় না। ওদের ডেলিভারির সময় নরিন ওদের সাথেই থাকে। জারিফ আর নাদিয়ার অসম্ভব সুন্দর মায়াবী একটা মেয়ে হয়, যেন একদম জান্নাতের টুকরো, যার জন্য জারিফ ওর মেয়ের নাম দেয় জান্নাত। জান্নাত ওদের জীবনে আবারও আলো নিয়ে আসে। ওদের সব কষ্ট দুঃখ দূর করে দেয়। খুশিতে ভরে ওঠে ওদের জীবন। জারিফ ওর এক বন্ধুর সাথে নওরিনের বিয়ে দেয়। নওরিনও আজ অনেক খুশি। পরিশেষে সবার জীবনে আবারও সুখ চলে আসে। রোদের পর বৃষ্টি এসেছিল জারিফের জীবনে। পাপের শাস্তি পেয়ে দুঃখ নেমে এসেছিল, কিন্তু সেগুলো বৃষ্টিতে ঝরে যায়। আজ ওদের জীবনে নতুন সূর্য উঠেছে। ওরা আবারও একবার নতুনভাবে সুন্দর জীবন শুরু করে জান্নাতকে নিয়ে।